ক্লাস শুরু করে দিলাম। আমি ক্লাস শুরু করে দিলাম। এখনই ইয়ে করা যাবে না, এখনো তো আপডেট দেওয়া যাবে, কাজ তো শেষ হয় না। আপনি করা এদের উপর কাজ আছে 189 জন আছে। আপনি সেখানে দেখে লাগাবো। ইয়াকে মিউট করা আছে? আসসালামু আলাইকুম। আমাকে শোনা যাচ্ছে কিনা ঠিকঠাক দেখেন তো, শুনতে পাচ্ছেন? কি অবস্থা সবার? হ্যাঁ, দ্রুত করুন, না হয় সাউন্ড মিউট রাখেন প্লিজ। আচ্ছা, ক্লাস কি আমি এখনই শুরু করতে চাচ্ছি। আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি, ভালো আছি। আপনাদের কি অবস্থা বলেন? হ্যাঁ, সেই আপনাদের নির্বাচনের আগে ক্লাস নিয়েছিলাম একটা, আর নির্বাচনের পরে হচ্ছে আমার আজকের এই প্রথম ক্লাস। তো প্রথম ক্লাসটিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আচ্ছা বলেন, আপনাদের কথা আমার ক্লিয়ার কিনা দেখেন তো। কথা ক্লিয়ার যদি হয় তাহলে আমি এখন শুরু করে দিচ্ছি। ক্লিয়ার ক্লিয়ার, ওকে ফাইন। কথা কম, কাজ বেশি করতে হবে। আপনাদের অনেকে দেখে প্রশ্ন করতেছেন, তো প্রশ্নের উত্তর আমি দিব ইনশাল্লাহ, নো টেনশন। তো আমি আজকে 2 নাম্বার যে লেকচারটা, 2 নাম্বার লেকচারের টপিকটা অলরেডি আপনারা স্পষ্ট হয়েছে, সেটা হচ্ছে মধ্যযুগের ইতিহাস। যেমন 1 নাম্বার লেকচারের মধ্যে আলোচ্য বিষয় ছিল প্রাচীন বাংলার ইতিহাস, তাই না? এই যে প্রাচীন বাংলার ইতিহাস, এটা আমি পড়িয়েছিলাম অর্থাৎ 1 নাম্বার ক্লাসের মধ্যে। আজকের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে বাংলার মধ্যযুগ। এখন বিষয় হচ্ছে এই মধ্যযুগটা আসলে কত সাল থেকে কত সাল পর্যন্ত। মধ্যযুগ তো আসলে সব না। আসলে মধ্যযুগ বলতে আমরা কি আসলে বাংলা সাহিত্যের মধ্যযুগের কথা বলছি নাকি ইংরেজি সাহিত্যের মধ্যযুগের কথা বলছি, সেটি হচ্ছে এখানে মুখ্য বিষয়।
এই মধ্যযুগটা আসলে কবে থেকে শুরু হয়েছে? মধ্যযুগ আসলে কবে থেকে শুরু হয়েছে? আপনারা একটা ইতিহাস শুনেছেন, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি 1204 খ্রিস্টাব্দে তিনি বঙ্গ জয় করেছিলেন, অর্থাৎ কুষ্টিয়া জয় করেছিলেন রক্তপাতহীন। তখন থেকেই মূলত মধ্যযুগটা শুরু হয়েছে, তাই না? তো এখন মূলত হচ্ছে 1200 সাল থেকেই মধ্যযুগটা শুরু হয়েছে। ঠিক আছে, 1200 সাল থেকে মধ্যযুগ শুরু হয়েছে, যেটা 1707 সাল পর্যন্ত, আবার কারো কারো মতে 1801 সাল পর্যন্ত এই যুগটা চলছিল। ঠিক আছে, মূলত হচ্ছে মধ্যযুগ এতটুকু পর্যন্ত। এখন এই মধ্যযুগের ইতিহাসে আসলে কি কি ঘটেছে আমরা যদি একটু দেখে নিই, একটু নোট করবেন আপনারা। কিছু বিষয় আছে, আমি এক নজরে দেখিয়ে নিই আজকে কি কি পড়াবো। টপিক হচ্ছে মধ্যযুগের রাজনৈতিক ইতিহাস, এটা আমি পড়াবো। সামাজিক সাংস্কৃতিক, এটা আমি জাস্ট বলবো। অর্থনৈতিক অবস্থা, ব্যবসা বাণিজ্য, এটাও আমি বলবো। বাংলার ক্ষুদ্র শিল্প, অর্থাৎ তৎকালীন সময় ক্ষুদ্র শিল্প, স্থাপত্য, চিত্রকলা, ধর্মীয় অবস্থান কেমন ছিল, ভাষা এবং সাহিত্য, এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। ভাষা এবং সাহিত্য, শিক্ষা ও সংস্কৃতি, এই বিষয়গুলো মূলত মধ্যযুগের ইতিহাসের মধ্যে সম্পর্কযুক্ত। ঠিক আছে, তো আমরা একটু দেখে নিই মধ্যযুগে আমরা কিভাবে পড়তে চাচ্ছি আজকের এই ক্লাসটিতে। মধ্যযুগটা মূলত যে বিষয়গুলো রয়েছে কয়েকটা, এটা মূলত হচ্ছে আমি বংশ পরিচয়টা দিব। মধ্যযুগে কি বংশ দিয়ে শুরু হয়েছিল? যেমন মধ্যযুগটা শুরু হয়েছিল খিলজি বংশ দিয়ে। এটা মূলত হচ্ছে বাংলার খিলজি বংশ। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার, যিনি মূলত এটা সূচনা করেছিলেন। তো খিলজি বংশটা কিন্তু পরে শুরু হয়েছিল, যদিও এটা সূচনা হয়েছিল কবে? সেটা হয়েছিল 1204-এ। তো 1204 খ্রিস্টাব্দে কি হয়েছিল? সূচনা। তাইলে সূচনা করেন যিনি, তিনি হচ্ছেন বখতিয়ার খিলজি। ঠিক আছে, তার নাম হচ্ছে কি? বখতিয়ার খিলজি। এই যে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি 1204 খ্রিস্টাব্দে তিনি মূলত খিলজি বংশটা কি করলেন? চালু করলেন। এটা মূলত হচ্ছে একবারে সূচনা কাল। আর এই খিলজি বংশটা কিন্তু আবার ধীরে ধীরে কি হয়েছে? প্রতিষ্ঠিত হয়েছে জালালউদ্দিন খিলজি এর মাধ্যমে। আপনাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে খিলজি বংশের প্রতিষ্ঠাতাকে, তো এই সম্পর্কে আমি কথা বলবো। তারপর আসেন 1220 থেকে 1414 সাল পর্যন্ত তুগলক বংশের রাজত্ব ছিল আমার এই বাংলায়, ভারতবর্ষে। 1526 থেকে 1857 মুঘল শাসন। ঠিক আছে, 1857 সালে পলাশী যুদ্ধের পতনের মাধ্যমে মূলত হচ্ছে মুঘল শাসনটা শেষ হয়ে যায়। যদিও মুঘল শাসনটা কিন্তু 1857 না, এক্স্যাক্টলি এটা হয়েছিল 1807 সাল। আবার কোথাও লিখে আছে 1707 সাল, হ্যাঁ, মুঘল শাসনটা। তো যা হোক, সাল নিয়ে ঝামেলা আছে, এখনো মুঘলদের বংশ টিকে আছে, যদিও শাসন নেই। তারপর আসেন 1338 থেকে 1538 সাল পর্যন্ত কি ছিল? বাংলায় সুলতানি যুগ ছিল। ফখরুদ্দিন মোবারক শাহ এর শাসনামলে মূলত এই সোনারগাঁ দখলে আসে। ফখরুদ্দিন মোবারক শাহ 1338 সালে সোনারগাঁ শাসন করেছিল। ঠিক আছে, তারপরে দেখেন, স্যার কখন নোট করতে হবে বলবেন প্লিজ। আচ্ছা, এখন নোট করতে হবে না, আমি আগে পরিচয়গুলো দিচ্ছি, তারপর আমি একটা একটা বংশ করে আমি পড়াবো, তখন নোট করবেন প্লিজ। প্লিজ আমার কথাগুলো আগে মনোযোগ সহকারে শুনেন, আপনাকে নোট করার সুযোগ দিব আমি। তারপরে হিন্দু শাসন, যেটা 1414 থেকে 1433। ঠিক আছে, যেখানে হিন্দু শাসন ছিল গণেশ, যার পুত্রের নাম ছিল যদু, পরবর্তীতে যদুর নাম হয় জালালউদ্দিন মাহমুদ। যদুর নাম পরবর্তীতে কি হয়? জালালউদ্দিন মাহমুদ। তিনি নাম পরিবর্তন করে রেখেছিলেন। তারপর হচ্ছে হাবশি শাসন, যেটাকে মধ্যযুগের অন্ধকার যুগ বলা হয়। এটা মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসতে পারে মধ্যযুগের অন্ধকার যুগ বলা হয় কোনটিকে? সেটা হচ্ছে হাবশি শাসন, 1487 থেকে 1493 সাল পর্যন্ত। তাহলে 1487 থেকে 1493 সাল পর্যন্ত এটাকে হাবশি শাসন বলা হয়, যেটা হচ্ছে মধ্যযুগের অন্ধকার যুগ হিসাবে পরিচিত। আবার কারো কারো মতে মধ্যযুগে সাহিত্যের অন্ধকার যুগ কবে? সেটা হচ্ছে এই যে 1201 থেকে 1350 পর্যন্ত। 1201 থেকে 1350, অর্থাৎ এই যে
সরি, 150 বছর। এই 150 বছর মূলত বাংলা সাহিত্যের অন্ধকার যুগ। বাংলা সাহিত্যের অন্ধকার যুগ। তাহলে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ কবে? সেটা হচ্ছে 1201 থেকে 1350 সাল পর্যন্ত। আর যদি বলা হয় মধ্যযুগের অন্ধকার শাসন কোনটি, সেটা হয়েছিল এই হাবশি শাসন। এটা একটু মুখস্থ রাখবেন, স্ক্রিনশট দিয়ে ফেলবেন। তারপর আসেন 1499 থেকে 1538 শাহী বংশ, এটা গুরুত্বপূর্ণ না। 1539 থেকে 76 করানি বংশ, এগুলো এতটা গুরুত্বপূর্ণ না। 12 ভূঁইয়া, এটা একটু গুরুত্বপূর্ণ। 12 ভূঁইয়াদের যেমন প্রথম সুবেদার যিনি ছিলেন মানসিংহ। আচ্ছা, তো 12 ভূঁইয়া সম্পর্কে এটা আমি আলাদা বলবো, আবার সুবেদার সম্পর্কে আমি আলাদা আপনাদেরকে বলবো। ইসলাম খান, শায়েস্তা খান, নবাবী শাসন, এগুলো এরা হচ্ছে মূলত সুবেদার, তারপরে হচ্ছে নবাবী শাসন শুরু হয়ে যায় আমার এই বাংলায়। তা আপনারা এই যে অংশগুলো, এগুলো একটু স্ক্রিনশট নিয়ে নেন। আমি এটা মুছে দিচ্ছি, আপনারা একটু স্ক্রিনশট নেবেন। এটা একটু স্ক্রিনশট নিয়ে ফেলেন। হ্যাঁ, ক্লাস কখন শুরু হয়েছে? এই মাত্র ক্লাস শুরু হয়েছে ভাইয়া, এই মাত্র আমি ক্লাস শুরু করেছি। আমি এখনো পড়াই নাই, আমি জাস্ট বুঝাচ্ছি কি কি বিষয় আপনাদেরকে পড়তে হবে, কি কি বিষয় আপনাদেরকে পড়তে হবে না। আচ্ছা, যদি আপনাদের স্ক্রিনশট নেওয়া হয়ে থাকে লিখবেন ডান। স্ক্রিনশট নেওয়া হয়ে থাকলে লিখবেন কি? ডান। হয়েছে? ওকে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমি গেলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমি কি বলছিলাম? খিলজি বংশ মধ্যযুগে একটা শক্তিশালী বংশ ছিল। এটা সূচনাকারী কে ছিলেন? সূচনাকারী ছিলেন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার বখতিয়ার খিলজি। তিনি মূলত 1204 খ্রিস্টাব্দে কোথায় এসেছিলেন? তিনি মূলত এসেছিলেন নদিয়াতে। এই যে নদিয়া, এটা মূলত কুষ্টিয়ায়। ঠিক আছে, এটার বর্তমান নাম কি? কুষ্টিয়া। তো এখানে এখানে হচ্ছে বাংলার সর্বশেষ হিন্দু রাজা, ওনার রাজধানীটা ছিল। ঠিক আছে, তো এই সেন শাসক, সর্বশেষ শাসক, ওনার রাজধানী ছিল। আরেকটা রাজধানী ছিল বিক্রমপুরে। এই যে বিক্রমপুর, আপনারা নাম শুনেছেন, বিক্রমপুরের বর্তমান নাম হচ্ছে মুন্সিগঞ্জ, তাই না? তো এখন নদিয়া, এটা হচ্ছে কুষ্টিয়া, যার বর্তমান নাম বাংলাদেশের অংশের। আর এটা হচ্ছে বিক্রমপুর, যার বর্তমান নাম হচ্ছে মুন্সিগঞ্জ। এই দুইটা রাজধানী ছিল তৎকালীন সময়কার সেন শাসক কেশব সেনের বাবা। ঠিক আছে, কেশব সেনের বাবা, উনি মূলত এই দুইটাকে রাজধানী ঘোষণা করেছিলেন। এখন লক্ষণ সেনের এই দুইটা রাজধানী থাকা সত্ত্বেও ইখতিয়ার উদ্দিন মাত্র 17 জন সেনাবাহিনী নিয়ে এখানে যখন আসলেন, লক্ষণ সেন এখান থেকে পালায় আর চলে আসলেন বিক্রমপুরে, এবং এই বিক্রমপুরে তার মৃত্যু হয়। তো এই নদিয়া তখন তিনি দখল করে ফেলেন। এখানকার জনগণ বখতিয়ার খিলজিকে শাসন ক্ষমতা দেন, কিন্তু তিনি বেশি একটা চালাতে পারেন নাই। 2 বছর পরে, অর্থাৎ 1206 সালে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি মৃত্যুবরণ করেন। তাইলে ওনার মৃত্যুটা কবে? পরীক্ষাতে আসতে পারে ওনার মৃত্যু, সেটা হচ্ছে 1206 খ্রিস্টাব্দে। 1206 খ্রিস্টাব্দে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি তিনি কি করলেন? মৃত্যুবরণ করলেন। তো এই হচ্ছে বিষয়। আর ইখতিয়ার উদ্দিন খলজি, এটা বঙ্গ জয় হয় এই যে 1204 থেকে 1206 সাল পর্যন্ত। আর এটার প্রতিষ্ঠাতা কে? মনে রাখতে হবে, এটার প্রতিষ্ঠাতা হচ্ছে জালালউদ্দিন ফিরোজ খিলজি। ঠিক আছে, জালালউদ্দিন ফিরোজ খিলজি, যিনি এটা কি করলেন? জালালউদ্দিন খিলজি মূলত হচ্ছে ফিরোজ না, জালালউদ্দিন খিলজি বলা হয় ওনাকে। এই জালালউদ্দিন খিলজি মূলত খিলজি বংশের প্রতিষ্ঠাতা। অনেকে ইখতিয়ার উদ্দিনকে মেরে দিবেন, কিন্তু মনে রাখবেন এই খিলজি বংশের প্রতিষ্ঠাতা হবে জালালউদ্দিন খিলজি। আর শ্রেষ্ঠ শাসক ছিলেন আলাউদ্দিন খিলজি। আপনারা নাম শুনেছেন আলাউদ্দিন খিলজির। ঠিক আছে, আলাউদ্দিন খিলজি হচ্ছে খিলজি বংশের একজন শাসক ছিলেন। তিনি খুব কঠোর হস্তে এই অঞ্চল শাসন এবং শোষণ করেছিলেন। তার কথা মানতে হতো,
ওজনে কম দিলে, মাপে কম দিলে, যতটুকু কমিয়ে দিয়েছে শরীর থেকে মাংস তিনি খুলে ফেলতেন। ঠিক আছে, এমন শাসক ছিলেন এই আলাউদ্দিন খলজি। তারপর হচ্ছে কুতুবউদ্দিন মোবারক শাহ, যিনি হচ্ছেন সর্বশেষ এই খিলজি বংশের শেষ শাসক যিনি ছিলেন, তিনি হচ্ছেন এই কুতুবউদ্দিন মোবারক শাহ। ঠিক আছে, তাহলে খিলজি বংশ সম্পর্কে এতটুকু পড়লে আমাদের যথেষ্ট। তাহলে আপনারা কি করেন, একটা স্ক্রিনশট নেন। তাহলে আর আপনারা যদি তাহলে আপনাদের এতটুকু যদি হয়ে থাকে একটা স্ক্রিনশট নিয়ে ফেলেন। হ্যাঁ, একটা স্ক্রিনশট নিয়ে ফেলেন। ওকে, ক্লিয়ার ক্লিয়ার কিনা বলেন। এটা যদি হয়ে থাকে তো এটা ডান। আমি সামনে যাচ্ছি। তারপরে কোন বংশ? সেটা হচ্ছে তুগলক বংশ। এই যে তুগলক বংশ, সেটা হচ্ছে 1230 থেকে 1414 সাল পর্যন্ত। 1230 থেকে 1320 থেকে 1414 সাল পর্যন্ত এটা ছিল কি তুগলক বংশ। এটার প্রতিষ্ঠাতা যিনি, তিনি হচ্ছেন গিয়াসউদ্দিন তুগলক। তাইলে আপনারা এই সাল মুখস্থ না করলেও হবে, শুধু প্রশ্ন হবে তুগলক বংশের প্রতিষ্ঠাতা কে? উত্তর হবে গিয়াসউদ্দিন তুগলক। তার মোহাম্মদ বিন তুগলক এই বংশের একজন শাসক ছিলেন। তার ফিরোজ শাহ তুগলক এই বংশের একজন শাসক ছিলেন, যেটার অবসান হয় তৈমুর লং এর ভারত আক্রমণের মাধ্যমে। তৈমুর লং যখন ভারত আক্রমণ করেছেন, তার মাধ্যমে মূলত এই তুগলক বংশের পতন হয়ে যায়। তৈমুর লং উনি হচ্ছেন সেই ব্যক্তি যিনি মুঘল সাম্রাজ্যের বীজ বপন করেন। পরীক্ষাতে আসতে পারে মুঘল সাম্রাজ্যের বীজ বপন। মুঘল সাম্রাজ্যের বীজ বপন করেন কে? করেন যিনি, তিনি হচ্ছেন এই তৈমুর লং। ঠিক আছে, তৈমুর লং জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের পিতার দিক থেকে উনি হচ্ছেন আত্মীয়, দাদা লাগেন, দাদার দাদা। ঠিক আছে, এই সেই তৈমুর লং। টেম্বারলিন দ্য গ্রেট এই নামে একটা নাটকও আছে তার নামে। তো মুঘল সাম্রাজ্য তিনি বীজ বপন করেছিলেন, যদিও মুঘল বংশটা তিনি প্রতিষ্ঠা করেন নি। এ হচ্ছে বিষয়। তারপরে আসেন আপনাদের মুঘল শাসন। এখন এই যে মুঘল শাসন আমল, এটা আসলে কত সাল থেকে শুরু হয়েছে? 1526 থেকে 1717 সাল পর্যন্ত এটা হচ্ছে মুঘল শাসন। তা আপনারা নিশ্চয় একটা ছন্দ মনে আছে, মুঘল শাসন যারা পড়েন, বাবার হলো আবার জ্বর, সারিল ঔষধে। দেখি ছন্দটা কার কার মনে আছে? আপনারা যাদের যাদের মনে আছে একটু লিখে ফেলেন, আপনাদের খাতায় একটু লিখেন, এটা খুব কাজে দিবে। ঠিক আছে, এটা হচ্ছে কি মুঘল শাসন। এটা সূচনা হয়েছিল 1526 থেকে 1707 সাল পর্যন্ত। 1526 থেকে 1707 সাল পর্যন্ত এটা হচ্ছে মুঘল শাসন। তাহলে ছন্দটা কি? বাবার হলো আবার জ্বর, সারিল ঔষধে। বাবার হলো আবার জ্বর, সারিল ঔষধে। বাবার হলো আবার জ্বর, সারিল ঔষধে। এটা হচ্ছে মূলত মুঘল সাম্রাজ্যের শাসকদের ক্রম। এই বাবার মানে হচ্ছে বাবর, আর হলো মানে কি? হুমায়ুন। হলো মানে হচ্ছে হুমায়ুন। আবার মানে কি? আকবর। জ্বর মানে জাহাঙ্গীর। সারিল মানে কি? শাহজাহান। ঔষধ মানে আওরঙ্গজেব। এই হচ্ছে মুঘল সাম্রাজ্যের শাসকদের ক্রম। বাবার হলো আবার জ্বর, সারিল ঔষধে। এখন জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, উনি হচ্ছেন বাবার দিক থেকে তৈমুর লগের বংশধর, আর মায়ের দিক থেকে চেঙ্গিস খানের বংশধর ছিলেন এই জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। তিনি একটা যুদ্ধ করেছিলেন, এটাকে বলা হয় পানিপথের যুদ্ধ। এর একটা যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধটা কবে হয়েছিল? 1526 সালে। একটু নোট করবেন। পানাম
বাবর আর হচ্ছে ইব্রাহিম লোদি। ঠিক আছে, বাবর এবং ইব্রাহিম লোদি এই দুইজনের মধ্যে মূলত পানিপথের যুদ্ধটা হয়েছিল। বাবর আর হচ্ছে কে, ইব্রাহিম লোদি, এর মধ্যে মূলত এই যুদ্ধটা হয়েছিল। তো এই যুদ্ধে জয়লাভ করে কে? বাবর। পরাজিত হয় কে? ইব্রাহিম লোদি। ইব্রাহিম লোদি হচ্ছে সেই ব্যক্তি যিনি ভারতবর্ষের সর্বশেষ সুলতান ছিলেন। তাইলে মনে রাখবেন, ভারতবর্ষের সর্বশেষ সুলতান। তাহলে ভারতবর্ষের সর্বশেষ সুলতানটা কে ছিল? তিনি হচ্ছেন ইব্রাহিম লোদি। এখন স্বভাবতই প্রশ্ন আসতে পারে, তাইলে প্রথমটা কে ছিল? ভারতবর্ষের প্রথম সুলতান কে ছিল? এরকম প্রশ্ন আসে না? সেটা হচ্ছে কুতুবউদ্দিন আইবেক। ঠিক আছে, কুতুবউদ্দিন আইবেক তিনি ছিলেন প্রথম সুলতান। আর ভারতবর্ষের সর্বশেষ সুলতান যিনি ছিলেন তিনি হচ্ছেন ইব্রাহিম লোদি। মুঘলরা এই সুলতানি বংশটাকে তছনছ করে দেয়, অর্থাৎ ভেঙে দেয়, শেষ হয়ে যায়। তখন যে বংশটা প্রতিষ্ঠিত হয় সেটার নামই হচ্ছে, সেই বংশের নামে হচ্ছে কি? মুঘল বংশ। তো জহিরুদ্দিন মোহাম্মদ বাবর তিনি ক্ষমতায় এসে একটি আত্মজীবনী তৈরি করলেন। সেই আত্মজীবনীর নাম কি? আত্মজীবনীর নাম হলো তুজক-ই বাবর। তুজক-ই বাবর। তাহলে পরীক্ষাতে আসে তুজক-ই বাবর এটা কি? এটা মূলত একটি আত্মজীবনীমূলক গ্রন্থ। জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের নির্দেশে 1528 সালে একটা মসজিদ নির্মিত হয়, যেটার নাম হলো বাবরি মসজিদ। এই যে বাবরি মসজিদ, এটার নির্মাতাকে পরীক্ষাতে আসে। অনেকেই অনেকেই হচ্ছে বাবরকে দিয়ে দেয়। বাবরি মসজিদের নির্মাতা যিনি, তার নাম হচ্ছে মীর বাকি। এই যে মীর বাকি, তিনি হচ্ছেন বাবরি মসজিদের নির্মাতা। আর এই বাবরি মসজিদ ভেঙে দেওয়া হয় কবে? 1992 সালে। মনে রাখতে হবে, 1992 সালে বাবরি মসজিদ ভেঙে দেয়। বাবরি মসজিদ ভেঙে দেয়। তাহলে 1992 সালে এই বাবরি মসজিদ কি করা হয়? ভেঙে দেয়া হয়। তো এই হচ্ছে মূলত বাবর সম্পর্কে যদি আপনাদের পরীক্ষাতে আসে। এতটুকু স্ক্রিনশট দেন অথবা লিখে ফেলেন। লিখে লিখবেন ডান। যত দ্রুত লিখবেন আমি তত দ্রুত ইনফরমেশন দিতে পারবো। যতক্ষণ পর্যন্ত আমার ক্লাসে থাকবেন ততক্ষণ পর্যন্ত শিখতে পারবেন ইনশাল্লাহ। শেষ পর্যন্ত থাকেন, এই মুঘল সাম্রাজ্য থেকে আপনি একটা প্রশ্ন আপনি 19তম নিবন্ধনে পেয়ে যাবেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। আমি যা পড়াবের বাইরে থেকে আসবে না। আমি কি বলছিলাম? বাবর ইব্রাহিম লোদির সাথে একটা যুদ্ধ করে ভারতের উত্তর প্রদেশে পানিপথ নামক একটা জায়গা আছে ওখানে। সেই যুদ্ধটা হয়েছিল 1526 সালে। তাহলে পানিপথ নামক জায়গাতে প্রথম যুদ্ধটা হয়েছিল কবে? 1526 সালে। এখানে কিন্তু এই পানিপথ নামক জায়গাতে 3টা যুদ্ধ হয়েছে এ পর্যন্ত। প্রথমটা পানিপথের 1526 সালে প্রথম যুদ্ধ, আর পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয় 1556 সালে। পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল 1761 সালে। ঠিক আছে, এটার কথা আমি বলেছি। তাহলে পানিপথের প্রথম যে যুদ্ধটা হয়েছিল সেই যুদ্ধে ইব্রাহিম লোদি পরাজিত হয়েছিল আর বাবর জয়লাভ করেছিল। আর ইব্রাহিম লোদির পতনের মাধ্যমে ভারতবর্ষে এই যে সুলতানি যুগ, এই যুগটার অবসান হয়ে যায়। অর্থাৎ সুলতানি যুগের পতন হয়ে যায় ইব্রাহিম লোদির পতনের মাধ্যমে। ঠিক আছে, এখান দিয়ে বাবর কি করলেন? মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করলেন এবং তিনি একটা লেখালেখি শুরু করলেন, একটা বই লিখলেন যার নাম তুজুকি বাবর। আবার তিনি একটা মসজিদ নির্মাণের নির্দেশ দিলেন তার সেনাপতি মীর বাকিকে। মীর বাকি একটা মসজিদ বানালেন ভারতের অযোধ্যায়। এটা 1528 সালে বাবরি মসজিদ নামে। তাহলে বাবরি মসজিদ নির্মিত হয় কবে? 1528 সালে। আবার এই বাবরি মসজিদ ভেঙে দেওয়া হয় 1992 সালে। এই হচ্ছে বিষয়। আচ্ছা, আশা করি যে আপনাদের এতটুকু বুঝে এসেছে। আমি এখন এটা মুছে দিব। ঠিক আছে, এটা মুছে দিব। এবার আমরা দেখব হচ্ছে বাবরের পুত্র আকবর। তো বাবরের পতন হয়ে গেল, বাবর মারা গেলেন। তখন জন্ম নিল কে? সম্রাট হুমায়ুন।
হুমায়ুন অনেক সহজ সরল ছিল, আমার মতো শুধু সারাদিন পড়াশোনা করত, আপনাদের মতো শুধু পড়াশোনা করত, মনে হয় যেন 19তম নিবন্ধন ছিল তো তাই। এই সম্রাট হুমায়ুন, তিনি সাহিত্যের প্রতি তার এত অগাধ টান ছিল, অন্য মুঘল সম্রাটদের মধ্যে এত ছিল না। পড়াশোনার প্রতি তার আগ্রহ ছিল। কথিত আছে যুদ্ধের ময়দানে মানুষ যায় যুদ্ধ করতে, আর মানুষকে যুদ্ধে লাগায়া দিয়া সম্রাট হুমায়ুন হচ্ছে বই পড়ে। ইভেন এই সেই সম্রাট হুমায়ুন যিনি গ্রন্থাগারের সিঁড়ি থেকে পড়ে মারা গিয়েছিলেন, অর্থাৎ লাইব্রেরি সিঁড়ি থেকে পড়তে পড়তে বই নিয়ে পড়তে পড়তে তিনি পিছলায় পড়ে 2-3 দিন অসুস্থ থেকে তিনি মারা যান। তো এটা হচ্ছে সম্রাট হুমায়ুনের কথা আমি বলছি। শাসক হিসাবে অত একটা ভালো না, যদিও সম্রাট হুমায়ুন সকলের কাছে সমাদৃত। আচ্ছা, এখন দেখেন এই যে সম্রাট হুমায়ুন, তিনি কয়েকটা কাজ করেছেন। যিনি বাংলার নাম রেখেছেন জান্নাতাবাদ। তাহলে এই যে জান্নাতাবাদ, এটা কিসের নাম? এটা হচ্ছে বাংলার নাম। বাংলার নামকরণ করেন। তাহলে বাংলার নামকরণ করলেন জান্নাতাবাদ। কে? এটা হচ্ছে সম্রাট হুমায়ুন। সম্রাট হুমায়ুনের সম্রাট বাবরের একজন সেনাপতি ছিল। ঠিক আছে, সম্রাট বাবরের একজন সেনাপতি ছিল, যিনি পরবর্তীতে হুমায়ুনের কাছ থেকে কি করলেন? ক্ষমতা নিয়ে নিলেন। আপনারা কি জানেন সেই ব্যক্তির নাম কি? আচ্ছা, আমি প্রশ্ন করতে চাই না, সেটা হচ্ছে শেরশাহ। হ্যাঁ, শেরশাহ, যিনি বাবরের একজন সেনাপতি ছিলেন, রাজকর্মচারী ছিলেন। হুমায়ুনকে তিনি দেখতে পারতেন না। বাবর মরে যাওয়ার পর হুমায়ুন যখন সিংহাসনে বসলো, শেরশাহ সুযোগ বুঝে হুমায়ুনকে ক্ষমতা থেকে নামিয়ে দেয়, যুদ্ধ করে। পরে এই শেরশাহ, তিনি মুঘল বাদ দিয়ে তিনি একটা বংশ প্রতিষ্ঠা করেন, যে বংশের নাম হচ্ছে সুর বংশ। তাহলে তিনি যে বংশ প্রতিষ্ঠা করলেন, এই যে এটার নাম হচ্ছে সুর বংশ প্রতিষ্ঠা, নট সুয়র। হ্যাঁ, এটা হচ্ছে সুর, এই সুর বংশ প্রতিষ্ঠা। তারপরে তিনি একটা রোড তৈরি করলেন, যে রোডের নাম হচ্ছে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। পরীক্ষাতে আসে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, এটার নির্মাতাকে। গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, অথবা এটা আরেকটা নাম আছে, এটাকে বলা হয় সড়ক-ই আজম। কি বলা হয় ভাই? সড়ক-ই আজম এর নির্মাতা। তাহলে সড়ক-ই আজমের নির্মাতা অথবা গ্র্যান্ড ট্রাঙ্ক রোড এর নির্মাতা যিনি, তিনি হচ্ছেন সম্রাট হুমায়ুন। তিনি হলেন সম্রাট হুমায়ুন। তারপরে তিনি এই যে রাস্তাটা তৈরি করলেন, এটা মূলত সোনারগাঁও থেকে পাকিস্তানের পাঞ্জাব পর্যন্ত। তো এটা কোথা থেকে কোথায় পর্যন্ত? এটা হলো এই যে সোনারগাঁও থেকে পাঞ্জাব পর্যন্ত। এই তাহলে সোনারগাঁও থেকে পাকিস্তানের পাঞ্জাব পর্যন্ত মূলত এই রাস্তাটা। ঠিক আছে, এই রোডটা তিনি কি করলেন? তৈরি করলেন। তিনি আরেকটা কাজ করলেন, সেটা খুবই মারাত্মক গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ঘোড়ার ডাকের প্রচলন করলেন। তাহলে ঘোড়ার ডাকের প্রচলন, তাহলে ঘোড়ার ডাকের প্রচলন করেন। তাহলে ঘোড়ার ডাকের প্রচলন করেন কে? তিনি হচ্ছেন এই সম্রাট শেরশাহ। ঘোড়ার ডাক, ঘোড়ার ডাক মানে হচ্ছে যে পোস্ট অফিস। পোস্ট অফিস, অনেকে মনে করে ঘোড়ার ডাক মানে এটা ডাক বের করছে, ব্যাপারটা এমন না। এটা হচ্ছে ডাক ব্যবস্থা, পোস্টাল ব্যবস্থা। ঠিক আছে, ঘোড়ার গাড়িতে করে চিঠিপত্র মালামাল এক জায়গা থেকে অন্য জায়গায় নিত। এটা সর্বপ্রথম চালু হয়, ঘোড়ার গাড়িটা মাধ্যমে চালু হয়েছিল এই শেরশাহ এর শাসনামলে। তাহলে অল্প সময় হলেও তিনি খুব ভালো শাসন করেছেন। বুঝতে পেরেছেন? তো এই হচ্ছে মূলত মানে তার শাসন। তবে শেরশাহ বেশি দিন ক্ষমতায় ছিলেন না। হুমায়ুন যদিও তার রাজ্য উদ্ধার করেছেন, কিন্তু হুমায়ুন ওই যে বললাম লাইব্রেরি সিঁড়ি থেকে পরে মারা যায়। মারা যাওয়ার পরে সম্রাট আকবর তখন এই দায়িত্ব গ্রহণ করলেন মুঘল সাম্রাজ্যের। আচ্ছা, আমি আকবর সম্পর্কে পড়াবো, আগে বলেন এতটুকু হয়েছে কিনা। এতটুকু যদি হয় আপনারা লিখবেন ডান, লিখবেন ডান অথবা ক্লিয়ার, অথবা লিখবেন নেক্সট।
বলেন তো আফরিন খান স্যার, আপনার কথা পরে আসছে। আচ্ছা, আমার কথা পরে আসতেছে কেন? মনে হয় নেট দুর্বল, এটাও হতে পারে, নেট দুর্বলতার কারণে পরে আসতেছে। জি, ডান। আচ্ছা, এতটুকু যদি হয়ে থাকে আপনাদের পরীক্ষাতে আসতে পারে এই বিষয়গুলো। এবার আসেন সম্রাট আকবর। তাহলে সম্রাট আকবর সম্পর্কে আমরা কি জানি? মনে রাখতে হবে, সম্রাট আকবরের বয়স যখন 14, মতান্তরে 15 বছর, তখন তিনি কি করলেন? সিংহাসনে আরোহণ করলেন। 14 থেকে 15 বছর বয়সে তিনি সিংহাসনে আরোহণ করলেন। এত ইয়াং স্টার, আপনাদের মতো খুব ইয়াং ছিল, যার কারণে ওনাকে খুব মানুষজন পছন্দ করতেন, স্পেশালি মহিলা মানুষজন খুবই পছন্দ করতেন। আর আকবরের দেখেন এখনো বিভিন্ন ছবি দেখা যায়, অনেক সুন্দর কিন্তু। তো সম্রাট আকবর এই সুযোগটা তিনি কাজেও লাগিয়েছিলেন। সবাই তাকে যেহেতু পছন্দ করতো, স্মার্ট ছিল, ঠিক আছে, তারপরে হচ্ছে তার চলন বলন মানুষজন ফলো করতেন। তবে তিনি দেখলেন তার রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি ক্যাচাল লাগছে যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে ধর্ম নিয়ে কাটাকাটি, মারামারি, ঠিক আছে। আবার সম্রাট আকবর কিন্তু কমও না, তিনি আবার বিয়ে করেছেন 40টা, ঠিক আছে, 40টা বিয়ে করেছেন। যে ধর্মের যাকে ভাল লাগতেন তিনি তাকে বিয়ে করতেন, ঠিক আছে। এটা খারাপ জিনিস না, বিয়ে না করছেন 40টা, খারাপ হচ্ছে ওইটা তিনি 4টার বেশি করছেন, ঠিক আছে। এবং তিনি দেখলেন যে আসলে কোনো ধর্মে শান্তি নাই, ফলে তিনি নতুন একটা ধর্ম প্রতিষ্ঠা করলেন, যার নাম হলো দ্বীন-এ এলাহি। এই যে দ্বীন-এ এলাহির প্রতিষ্ঠা, তাহলে দ্বীন-এ এলাহির প্রতিষ্ঠা এটা কত সালে, কার কার সময়ে? এটা হচ্ছে সম্রাট আকবরের সময়ে একটা নতুন ধর্ম প্রতিষ্ঠা করলেন এবং একটা ধর্মীয় গ্রন্থ প্রতিষ্ঠা করলেন, যার নাম কি? আইনে আকবরী। এই যে আইনে আকবরী, এই আইনে আকবরী গ্রন্থ, যে গ্রন্থটা লিখেছেন যিনি, তার নাম কি? আইনে আকবরী, এটার লেখক কে? মনে রাখতে হবে, আইনে আকবরের যিনি লেখক তার নাম হচ্ছে আবুল ফজল। আবুল ফজল, তিনি একজন পীর সাহেব ছিলেন। সম্রাট আকবর দেখলেন যে হুজুরদের মোকাবেলা করা যাচ্ছে না, এক একজন এক এক ধরনের ফতুয়া দিচ্ছেন। এই জন্য তিনি একজন পীর সাহেবকে হাত করলেন, যার নাম হচ্ছে পীর আবুল ফজল, যে আপনার কাজ হচ্ছে কেউ যদি আমাকে ফতুয়া দেয় সেটাকে মোকাবেলা করবেন। তো এই আবুল ফজল একটা বই লিখে দিলেন, বললেন যে এটা হচ্ছে আপনার ধর্মীয় গ্রন্থ, সেটার নাম আইনে আকবরী। এই আইনে আকবরী গ্রন্থের মধ্যেই সর্বপ্রথম এই বাংলা শব্দটা পাওয়া যায়। বাংলা শব্দের ব্যবহার কোন বইতে প্রথম? সেটা হচ্ছে আইনে আকবরী গ্রন্থে। বাংলা শব্দের ব্যবহার করা হয়েছে প্রথম যে গ্রন্থে, সেটা কি? আইনে আকবরীতে। সম্রাট আকবর জিজিয়া কর রহিত করে দিলেন। জিজিয়া কর রহিত, জিজিয়া কর রহিত করেন। প্রশ্ন হচ্ছে জিজিয়া কর কি? জিজিয়া কর হলো অমুসলিমরা মুসলিম ভূখণ্ডে নিরাপত্তার জন্য অতিরিক্ত পুলিশ দরকার ছিল, তাদের বাহিনী দরকার ছিল। এখন সরকারের কাছে বলেছে আমাদেরকে অতিরিক্ত নিরাপত্তা দিতে হবে, তো সরকার বলল যে তাহলে তো অতিরিক্ত খরচও আছে, বলছে ঠিক আছে আমরা দিব। এখন অমুসলিমদের নিরাপত্তার জন্য যে অতিরিক্ত খরচ দিত, এটাকে বলা হয় জিজিয়া কর। আকবর এসে বললেন যে এটা বন্ধ, তোমরা যেহেতু আমার দেশের লোক, আমার কেউ শালা কেউ দুলা ভাই, আমি 40টা বিয়ে করেছি, সুতরাং তোমরা ট্যাক্স দিতে হবে না, ঠিক আছে, সবার ট্যাক্স বন্ধ করে দিল। এটাকে মূলত বলা হয় জিজিয়া কর। এটা কি বলা হয়? এটাকে বলা হয় জিজিয়া কর। এরকম একজন মানুষকে বিয়ে করে সম্রাটের কথা, সম্রাট বলে কথা, হ্যাঁ। আচ্ছা, তাইলে আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে সেটা কিন্তু আরেকটা আছে সম্রাট আকবর সম্পর্কে। তিনি কিন্তু বাংলায় 1576 সালে আক্রমণ করেছিলেন। বাংলায় প্রথম কোন মুঘল সম্রাট আক্রমণ করেছিলেন? তিনি কিন্তু কি সম্রাট আকবর। সেটা কবে বলেন তো? 1576 সালে। তারপরে 1576 সালে বাংলায়
আক্রমণ। বাংলায় আক্রমণ 1576 সালে বাংলায় আক্রমণ করলেন কে? সম্রাট আকবর। যুদ্ধক্ষেত্র হয়ে যাচ্ছে আবার 40টা। ঠিক বলেছেন, আমাদের খোরশেদ আলম ভাই বুঝে কত ধানের কত চাল, একটা বিয়ে করে উনি যুদ্ধক্ষেত্র তৈরি করে ফেলছেন। যদি 40টা করতো তাহলে কি হইতো? মহাযুদ্ধ থেকে মহাযুদ্ধ। আচ্ছা, এই হচ্ছে সম্রাট আকবর। ঠিক আছে, সম্রাট আকবরের অনেক গুণ ছিল, অনেক অবদান ছিল এই মুঘল সাম্রাজ্যের মধ্যে। এই কারণে মুঘল সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক বলা হয় তাকে। তাহলে মুঘল সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক কে? তিনি হচ্ছেন সম্রাট আকবর। আচ্ছা, আপনারা আরেকটা বিষয় জানবেন আকবর সম্পর্কে, সেটা কিন্তু তিনি গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে বাংলা সনের প্রবর্তক। বাংলা সনের প্রবর্তক, বাংলা সনের প্রবর্তক। আরেকটা আছে, তিনি হচ্ছেন পহেলা বৈশাখ, পহেলা বৈশাখ চালু, পহেলা বৈশাখ চালু করেন, বা বাংলা নববর্ষ এটা উদযাপন করেন। এই যে পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষ, এটা চালু করলেন কে? এটা চালু করলেন হলো সম্রাট আকবর কর্তৃক। বউর কাছে মার খায়নি, খায়নি। ওনাকে মারবে আবার কে বলেন তো? উনি তো সরকার, সরকার প্রধান, ওনার সাথে সেনাবাহিনী ছিল না, বউ মারবে কেন? মানুষকে বিয়ে করে। আচ্ছা, তো যা হোক, আপনাদের দেখেন তো এতটুকু লেখা হয়েছে কিনা, যদি হয় লিখবেন ডান। লেখা হয়েছে কিনা দেখেন। হ্যাঁ, বাংলা মানে হচ্ছে আমাদের বাংলাকে বুঝিয়েছে। আচ্ছা, তাহলে এতটুকু যদি হয়ে থাকে আমি এটা মুছে দেই। আকবরেরও মরণ হয়। হ্যাঁ, আকবর যখন মারা যায় তখন তার পুত্র সম্রাট জাহাঙ্গীর, তিনি হচ্ছে ক্ষমতা গ্রহণ করলেন। এই সেই সম্রাট জাহাঙ্গীর, তিনি ক্ষমতা গ্রহণ করলেন। সম্রাট জাহাঙ্গীর হচ্ছে সেই ব্যক্তি, আপনারা কি জানেন সম্রাট জাহাঙ্গীরের স্ত্রীর নাম কি? কে বলতে পারবেন? সম্রাট জাহাঙ্গীরের স্ত্রীর নাম হচ্ছে নূরজাহান। নূর জাহান। ওনার পূর্ব নাম ছিল মেহেরুন্নেসা। পূর্ব নাম হচ্ছে মেহেরুন্নেসা। মেহেরুন্নেসা ওনার পূর্ব নাম ছিল। এখন এই যে নূরজাহান বা মেহেরুন্নেসা, মেহেরুন্নেসাকে নূরজাহান বলা হয় কেন? কারণ ইরানের একটা ফুলের নাম হচ্ছে নূরজাহান ফুল। এত সুন্দর ফুলটা দেখতে, ক্লাস শেষে গুগলে গিয়ে দেখবেন। এখন ওই ফুলের সাথে তুলনা করলেন মেহেরুন্নেসাকে, এত সুন্দর। তো নূরজাহানকে তিনি মূলত ভালোবাসতেন। আর নূরজাহানের বাবা সম্রাট জাহাঙ্গীরের রাজদরবারে চাকরি করতেন। ফলে সম্রাট জাহাঙ্গীর নূরজাহানকে প্রস্তাব করলো, কিন্তু নূরজাহান প্রস্তাবে রাজি হয় নাই। তার বাবার কে এই কথা বলেন এবং তিনি হচ্ছে কোনোভাবে রাজি হন নাই। তো নূরজাহান যখন রাজি হচ্ছিলেন না, সম্রাট জাহাঙ্গীর একভাবে জিদ করে বলছিলেন যে কেন রাজি হও না তুমি, কেন রাজি হবা না, আমার কি নাই বলো, আমি একজন সম্রাট। বলছে সম্রাট মহোদয়, আপনার সব থাকতে পারে, কিন্তু আপনি কি অতীত ইতিহাস ভুলে গেছেন? এই জন্য আমি মূলত রাজি হই না। বলছে অতীত ইতিহাস কি? বলছে আপনার বাবা 40টার কথা কি আপনি ভুলে গেছেন? আপনি ফাজলামি পাইছেন, আপনি আমার দিয়ে শুরু করতে চাচ্ছেন? যারা যা বোকা, জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো। এ বলছে এই সমস্ত মিষ্টি কথা কাজ হবে না। নূরজাহান এই বলে তিনি আরেকজনের সাথে বিয়ে হয়ে যায়। ঠিক আছে, আরেকজনের সাথে বিয়ে করে ফেলেন। আপনার ইতিহাস পড়লে পাবেন নূরজাহান আরেকটা বিয়ে হয়েছিল। ওই ঘর থেকে যেভাবে হোক সম্রাট জাহাঙ্গীর তুইলা নিয়ে আসলেন। সম্রাট না, বুঝেন, তার পাওয়ার আছে, উঠায় নিয়ে আসলেন। এনে তিনি নিজেই বাস ফুলসজ্জা রাত করে ফেললেন। ঠিক আছে, যেটা হচ্ছে ওই বেটার করার কথা ছিল। 3 মাস রাখার পরে নূরজাহানকে একদিন জাহাঙ্গীর বলল যে আসলে জোর করে কোনো কিছু হয় না নূরজাহান, তোমার যদি এখন ভালো না লাগে চলে যাও।
আফটার 3 মান্থ যদি একটা মহিলাকে এরকম বলা হয়, মেজাজকে আসলে বাড়ে না কম এটা আমি বুঝতে পারতেছি না। মেজাজ আসলে ব্যালেন্স লেজ হয়ে যায়, আউট অফ কন্ট্রোলে চলে যায় মেজাজ, তাই না? কিন্তু সে বলল যে না, আমি যাব না, যেহেতু আপনি আমাকে নিয়ে এসেছেন আপনার সংসারে আমি করব। বলছে ঠিক আছে, তাইলে তাহলে চলো আমরা একসাথে সংসার করি, ইত্যাদি ইত্যাদি। এখানে অনেক কাহিনী ছিল, এগুলো খারাপ দিক জাহাঙ্গীরের। আমরা কিছু ভালো দিক আলোচনা করি। এই সেই সম্রাট জাহাঙ্গীর যিনি 1608 সালে, মনে রাখবেন, তিনি 1608 সালে কি করেছিলেন? প্রথম সুবেদার নিয়োগ দেন, প্রথম সুবেদার নিয়োগ করেন। প্রথম সুবেদার নিয়োগ করেন কে? এই সম্রাট জাহাঙ্গীর। কাকে বলেন তো? ইসলাম খানকে। ইসলাম খানকে। তাহলে ইসলাম খান হচ্ছে বাংলার প্রথম সুবেদার। বাংলার প্রথম সুবেদার। তখন বাংলার নাম কি ছিল? একটু নোট রাখেন, নোট মনে রাখবেন। মুঘল আমলে বাংলার নাম ছিল, বাংলার নাম ছিল সুবা বাংলা। সুবা বাংলা ছিল। তাহলে মুঘল আমলে বাংলার নাম ছিল কি? সুবা বাংলা। ঠিক আছে? তাহলে এই সুবা বাংলার, অর্থাৎ সুবা বাংলার যিনি সরকার প্রধান তাকে বলা হতো সুবেদার। ঠিক আছে? তাকে কি বলা হতো? সুবেদার বলা হতো। তাহলে বাংলার প্রথম সুবেদারটা কে? তিনি হচ্ছেন আমাদের এই ইসলাম খান। ইসলাম খান আইসা দেখলেন বাংলায় কোনো রাজধানী নাই, তাই তিনি কি করলেন? 1610 সালে ঢাকাকে রাজধানী ঘোষণা করলেন। ঢাকাকে রাজধানী ঘোষণা, ঢাকাকে রাজধানী ঘোষণা করেন। তাহলে ঢাকাকে রাজধানী ঘোষণা করলেন কে? সেটা হচ্ছে ইসলাম খান। কত সালে? 1610 সালে। তাহলে আপনাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে যে ঢাকা প্রথম রাজধানী হয় কি, কবে? সেটা হবে 1610 সালে। ঢাকা প্রথম রাজধানী হয় 1610 সালে। এটা একটু মনে রাখার চেষ্টা করবেন। আবার এই সেই সম্রাট জাহাঙ্গীর যার শাসনামলে 12 ভূঁইয়াদের পতন ঘটানো হয়েছিল। বাংলায় 12 জন জমিদারদের একটা সংগঠন ছিল, যদিও 12 জন থেকে পরবর্তী 24 জন 100 জনের উপরেও এই জমিদারদের একটা জোট ছিল। এটা বাংলায় মোগলদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলেছিল, আকবরকে পর্যন্ত ঠেকিয়ে দিয়েছে। কিন্তু সম্রাট জাহাঙ্গীরের সময় এসে দেখা যায় 12 ভূঁইয়াদের পতন হয়ে যায়, 12 ভূঁইয়াদের শেষ করে দেয়। মুসা খা সর্বশেষ 12 ভূঁইয়াদের নেতা ছিল, ঈশা খার ছেলে। ঈশা খার ছেলে ছিল মুসা খা, তাকে হত্যা করে এবং কি এই মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করলেন এই বাংলায়। মুসা খার কবর এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে। মুসা খার নামে একটা মসজিদও আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো এই হচ্ছে মূলত সম্রাট জাহাঙ্গীর। আপনাদের দেখেন এতটুকু হয়েছে কিনা, যদি এতটুকু লেখা হয়ে থাকে লিখবেন ডান। দেখেন লেখা হয়েছে কিনা। হ্যাঁ, ঢাকার নাম জাহাঙ্গীরনগর হয়েছিল, তাও ইসলাম খান করেছিল। এটা পাম দিয়েছে আর কি, পাম দিয়েছে। আপনাদের এগুলা বুঝেনি। দেখেন লেখা হয়েছে কিনা ভাই, দ্রুত লিখে ফেলেন, তাহলে আমি সামনে যাব। গুড। যদি লেখা হয়ে থাকে আমি এবার পড়াবো হচ্ছে সম্রাট জাহাঙ্গীরের পুত্র ধন কারে পয়দা করছে জানেন? এমন এক জিনিস তৈরি করলো যার নাম হচ্ছে সম্রাট শাহজাহান। এই সেই সম্রাট শাহজাহান, ওনাকে কি বলা হয় জানেন? ওনাকে বলা হয় প্রিন্স অফ বিল্ডার্স। আরে বাবা, প্রিন্স অফ বিল্ডার্স বলা হয় কাকে? সম্রাট শাহজাহানকে। এই সেই সম্রাট শাহজাহানের স্ত্রীর নাম কেউ কি জানেন? দেখি আপনারা একটু কমেন্টে জানান তো, কমেন্টে একটু জানান সম্রাট শাহজাহানের স্ত্রীর নাম কি?
বাহ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সবাই দেখি পারে। আমি আসলে কাকে পড়াইতেছি, সাধারণ জ্ঞান আপনারা সব পারেন। মমতাজ, তাই না? সম্রাট শাহজাহানের স্ত্রীর নাম ছিল মমতাজ। এত সুন্দর ছিল, সেম আপনাদের মতো সুন্দরী ছিল, এত ওয়াও টাইপের সুন্দরী ছিল। ওই যে নূরজাহানের বংশধর তো, সুন্দরীর ঘরে আসলে সুন্দরী হয়। ঠিক আছে, আমি যেমন ধরেন আহ, মানে একটু কি বলে উস্কু খুস্কু, তা আমার ঘরে হবে উস্কু খুস্কু। তা আপনার যেমন সুন্দর, দেখবেন যে আপনার ঘরে হচ্ছেও সুন্দর। ঠিক আছে, এখন এই সেই মমতাজ এত সুন্দরী ছিল, এটা নূরজাহানের মতো ছিল। তো মমতাজ যখন আনমেরিড ছিল, সম্রাট শাহজাহান যখন তাকে দেখতে পাইলো, দেখার পরে 1.5 মাস পাগল ছিল সম্রাট শাহজাহান মমতাজকে দেখার পরে। তো যখন তার হুঁশ আসলো, তখন একদিন মমতাজকে ডেকে বলল যে মমতাজ, ও মমতাজ, তোমাকে দেখার পরে আমার কেন জানে আসলে মাথাটা ঘুরায়, মনে হয় যেন ভূমিকম্প হয়েছে কিছু একটা, শুধু মাথাটা শুধু লাড়ে, বুঝতেছি না কি হয়েছে। বলছে স্যার, এরকম আমারও হইতো, আমি তখন এই পাতা বাইটা তারপর রস খাইছি, ওষুধ খাইছি, ওষুধ খান ঠিক হয়ে যাবেন। বলছে শোন মমতাজ, আমারে আসলে বিষে ধরছে, তো এই বিষ নামানোর জন্য তোরে দরকার আমার। বলছে স্যার, আমি তো আসলে বুঝি না আপনার কথা, কি বিষ কি বলতেছেন, কি মাথা ঘুরে, আমি বুঝতে পারতেছি না। বলছে বুঝো নাই জিনিসটা, হ্যাঁ বুঝো নাই, দুধু খাও। মেয়েরা এরকমই আসলে, ওরা বুঝেই না। আল্লাহ, আমি তো বুঝতেই পারি না, বুঝতেই পারি না, এরকম একটা ভাব নেই। আপনারা না, হ্যাঁ, তখনকার মেয়েদের কথা আমি বলছি। তো এই মমতাজকে যখন আহ বুঝায়া বলল সম্রাট শাহজাহান যে শোনো, আমি আসলে প্রেম টেমে বিশ্বাসী না, আমি ডাইরেক্ট অ্যাকশনে বিশ্বাসী, আমি তোকে বিবাহ করিতে চাই, রাজি? বলছে জি না। বলছে জি না মানে? আমি সম্রাট শাহজাহান সমগ্র ভারতবর্ষের মুঘল সম্রাট, আমি একজন সম্রাট, আমার সাথে এরকম 500-600 পেয়াদা পোদ্দার সেনাবাহিনী আমার সাথে থাকে আমার নিরাপত্তার জন্য। আমি কেমন রাজপ্রাসাদের মধ্যে থাকি, আর তুমি বলছো যে জি না। ওয়াই ম্যান, ওয়াই, কেন, কি সমস্যা? বলছে স্যার, আপনার অতীত ইতিহাস কিন্তু ভালো না। বলছে যেমন? বলছে আপনার বাবা আমার ফুপি নূরজাহানকে বিয়ে করে যে কেলানিটা দিয়েছিল, ঠিক আছে, মানে হাতেতে যদিও না মারিত, শত যে মারিত ঠোঁটে। সুতরাং আপনার বেশি একটা ভালো পরিচয় নেই। বলল যে আপনার যে বাবা, তিনি করছেন 40টা। যারা দুর্বোকা, জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। বলছে স্যার, মিষ্টি কথায় চিড়ে ভেসবে না, এই সমস্ত কথা হবে না। তখন সম্রাট শাহজাহান খুব চালাক মানুষ ছিল, এই আপনাদের মতো, আপনাদের মতো কিভাবে মেয়ে পটাতে হয় এটা তিনি খুব ভালোভাবে জানেন। কিছু মানুষ আছে দেখবেন, ওদেরকে কি বলে, কন্যা রাশি, তারা খুব সহজেই মেয়ে পটায় ফেলতে পারে। আমার কয়েকটা ফ্রেন্ড ছিল, কেমনে জানি নাম্বার টাম্বার জোগাড় করে বাস রাতে তারা শুরু করে, চ্যাটিং শুরু করে, ইত্যাদি ইত্যাদি। আমি আসলে এই গুণটা অর্জন করতে পারলাম না। তো যা হোক, এই সম্রাট শাহজাহান তিনি কি করলেন, এই মেয়েকে রাজি করানোর জন্য তিনি লাল কেল্লায়, মনে রাখবেন, এই যে লাল কেল্লা, এই লাল কেল্লা প্রতিষ্ঠা করলেন। পরীক্ষাতে আসে লাল কেল্লা কোথায়, এটা হচ্ছে দিল্লিতে। হ্যাঁ, লাল কেল্লা হচ্ছে দিল্লিতে, আর যদি বলা হতো লাল বাগ কেল্লা তখন হতো ঢাকাতে। তো এই লাল কেল্লাতে 2টা প্রাসাদ নির্মাণ করলেন। একটা হচ্ছে ময়ূর সিংহাসন, ময়ূর সিংহাসন, আরেকটা হচ্ছে কোহিনূর মণি, কোহিনূর মণি। তাহলে একটা হচ্ছে ময়ূর সিংহাসন, আর একটা হচ্ছে কোহিনূর মণি। হীরা জহরত মণি মুক্তা সোনা রূপা একসাথে করে, মিক্স করে মূলত এই ময়ূর সিংহাসন তিনি নির্মাণ করলেন। আর এগুলো রাখলেন কোথায়, লাল কেল্লাতে। তো দেখা যাচ্ছে যে লাল কেল্লাতে যখন রাখা হলো, একদিন মমতাজকে দাওয়াত দিল, মমতাজ আগামীকাল বিকেল 3টায় আইসো, লাল কেল্লায় পার্টি আছে। তো মেয়ে মানুষ তো একটু সাজুগুজু করা, পার্টিতে জয়েন করা, এগুলোতে খুব এনজয় করে। এগুলো তখনকার মেয়েরা, এখন আপনাদের কথা বলছি না, মানে তখনকার মেয়েরা খুব এনজয় করে এগুলো। তো বলো যে আগামীকাল 3টায়, ওকে ফাইন, আমি আসবো নে, বাবাকে নিয়ে আসবো। বলছে আরে দূর, বাবাকে নিয়ে না, তুমি একে এসো, অসুবিধা কি? বলছে না না, আমি বাবাকে ছাড়া যাই না। দেখেন মেয়েদের একটা নেকামি আছে, এমন একটা ভাব নেই, বাবাকে ছাড়া সেই ইউনিভার্সিটি তো যায় না। আপনারা পাইছেন না, কলেজে পর্যন্ত বাবার
হাত ধরে যাইতে হয়। তো মমতাজ আসলো, আসার পরে সম্রাট শাহজাহান ঘুরিয়ে ফিরিয়ে শুধু এইগুলোর কাছে নিয়ে যায়, ময়ূর সিংহাসন আর কোহিনূর মণি। আর মমতাজকে জিগায়, মমতাজ দেখো তো কোহিনূর মণি আর ময়ূর সিংহাসন দেখতে কেমন? বলছে স্যার ওয়াও, অনেক অসাধারণ। বলছে মমতাজ কিছু মনে করিও না, এগুলো সব তোমার জন্য। আল্লাহ, এগুলো আমার জন্য? বলছে হ্যাঁ, এগুলো সব তোমার জন্য। তাহলে এগুলো কেন? বলছে বুঝো নাই কিছু, এগুলা সব তোমার জন্য। এবার বলো তুমি রাজি কিনা। বললো যে হ্যাঁ, আমি এক পায়ে খাড়া, এক পায়ে খাড়া। আমি রাজি, রাজি না মানে আমি রাজি, আমার বাবা রাজি হওয়া লাগবে না, আমি রাজি। ঠিক আছে, তুমি কাজী ডাকো। বাস হয়ে গেল বিয়ে। মেয়ে মানুষ একটু লোভী থাকে, হ্যাঁ, মানে তৎকালীন সময়কার মেয়েদের কথা আমি বলছি, আপনাদের কথা না, একটু লোভী। তো তারা দেখা যায় যে এই দুই জিনিস দিয়ে পটাইয়ে ফেললো সম্রাট সম্রাজ্ঞী মমতাজকে। এখন এই মমতাজ যখন পইটা গেল, তখন এই মমতাজকে বিয়ে করে ফেললো। কিন্তু কুকুরের লেজ যদি এটাকে চুঙ্গায় 24 দিন 1 মাসে ঢুকাইয়া রাখেন, এটা ছাইরা দিলে দেখবেন আর বেঁকা হয়ে যায়। আপনারা যদি না দেখে থাকেন, গ্রামের কুকুর একটা ধইরা লেজ এবার টাইন আবার ছাইরা দিয়ে দেখবেন আবার জেসে হয়ে যায়। তো তাদের যে আচরণ, তার বাবার যে আচরণ, দাদার যে আচরণ, এটা আসলে তাদের ব্লাডে মিশে আছে। চরিত্র এটা তাদের ব্লাডের মধ্যে মিশে আছে। দেখা গেল যে মমতাজকে সে কষ্ট দেওয়া শুরু করলো তার বাবার মতো। কষ্টটা কি? পিটাই তো, যে এখনকার মানুষ যেমন বউ পিটায়। আপনারা পিটাইছেন কিনা আমি জানি না, আমি প্রচুর পিটাপিটি দেখেছি বস্তিতে বা গ্রামের মধ্যেও। অনেকে বউ পিটায়, পিটায় শোয়া ফেলে। ঠিক আছে, আবার আমার এক কাকি ছিল, কাকি আবার উল্টা। কাকি হচ্ছে কাকাকে ইচ্ছা মতো হচ্ছে তোমার মারতো। তো অনেক সময় কাকা এসে বলতো যে আচ্ছা তোর কাকি এই প্রচুর মারছে, উপর থেকে জাম্পিং করছে। আমি বলছি লজ্জা থাকা উচিত, এগুলো এসব মানুষের কাছে বলেন। বলছে কি করবো, তোর কাকি হচ্ছে আমার চেয়ে 3 গুণ মোটা, এ উপর থেকে হচ্ছে লাফিয়ে লাফিয়ে পরে, আমি পারি না। বলছি এগুলো যদি লজ্জা থাকে এগুলো বলবেন না। মানুষ যে বউ পিটার, আপনি আপনারা হচ্ছে পিটায়। তো যা হোক, মমতাজকে পিটাতো না, মমতাজকে হচ্ছে কিসে মারতো? মমতাজকে হচ্ছে দেখা যাচ্ছে যে কথায় না, আচরণে। দেখা যায় মমতাজকে রেখে সম্রাট শাহজাহান পাশে যে তার অন্দর মহল ছিল, সেখানে নায়ক নায়িকা আইনা তিনি মজ মাস্তি করতেন, ওই বাজা বাজার মদ খাইতেন। তো এটা আসলে মমতাজকে খুব কষ্ট দিত। মাঝে মাঝে বলতো যে মমতাজ আজকে আমি বাসায় আসবো না, পাশের বাসায় তোমার কিছু বান্ধবী আসছে, তাদের সাথে আমি রাত কাটাবো, তুমি একা একা থাকো। যদি কোনো সমস্যা হয় ভাইয়াকে ডাক দিও, হ্যাঁ। বলেন কোন মেয়ে কি, কোন ওয়াইফ কি এই এই ফ্রিডম দিবে? আপনাদের মধ্যে কে কে আছেন এরকম ফ্রিডম দিবেন আপনার হাজবেন্ডকে, যে আপনাকে রেখে পাশের রুমে আপনার হাজবেন্ড আসবে, কি করবেন আপনি? একবারে থাপড়ে মেরে ফেলবেন না? এরকম হাজবেন্ড আমার দরকার নেই, আমি সরাসরি গুলি করে দিতাম। কিন্তু মমতাজ আপনাদের মতো এরকম না, অধৈর্য না। মমতাজ যেগুলো সহ্য করতে লাগলেন, সহ্য করতে করতে একটা সময় মানুষের ধৈর্যেরও তো একটা লিমিট থাকে। একটা সময় মমতাজ এই ধৈর্যের লিমিট ক্রস করলো। সে 13 সন্তানের জন্ম দিয়ে অকালে মারা গেলেন মমতাজ। এই ধৈর্য হারা হয়ে এই অকালে মারা গেলেন কে? মমতাজ। মমতাজ যখন মারা যায়, সম্রাট শাহজাহান হাউমাউ করে কান্নাকাটি শুরু করলো। ওই যে মাছের মায়ের কান্না। দেখা গেল যে আহ দেখা গেল যে আহ মানে মমতাজকে ভালোবাসে, এটা দেখাতে হবে। আমি মুঘলদের সত্য ইতিহাসটা বলছি ভাই, এগুলো কিন্তু সত্য। ঠিক আছে, অনেক বইতে এগুলো লেখে না, ভয়ে ভয়ে অনেক ইতিহাস গায়েব করে দেয়। মুঘলদের পতন এমনি আসে নাই। আপনার যখন এখানে গুণে ধরবে, চরিত্রে যখন গুণে ধরবে, আপনার কেউ বাঁচাতে পারবে না, মাথায় রাখবেন। তো তিনি কি করলেন? তাজমহল নির্মাণ করলেন। তাজমহল, তাজমহল নির্মাণ করলেন। দেখো মমতাজ, আমি তোমারে কোথায় রাখি? 20,000 শ্রমিককে দিয়ে 21 বছর কাজ করায়া আমার ভারতবর্ষের ট্যাক্সের টাকায় যমুনা নদীর তীরে তিনি নির্মাণ করলেন তাজমহল। কত মানুষ এখন এই তাজমহল দেখতে যায়। সম্রাট শাহজাহানের তৈরিকৃত এই তাজমহল, এই তাজমহলের মধ্যে মৃত লাশ রয়েছে, এত সুন্দর করে সাজিয়েছে। এটা ভারতের আগ্রায় অবস্থিত। ঠিক আছে, পরীক্ষাতে আসে তাজমহল কোথায়, এটা হচ্ছে আগ্রা। এটা কোন নদীর তীরে? এটা মূলত যমুনা, এটা মূলত যমুনার তীরে। তাহলে যমুনা নদীর তীরে ভারতের আগ্রায় এই তাজমহল এর অবস্থান। যমুনা নদীর তীরে ভারতের আগ্রায় এই তাজমহলের অবস্থান।
এরকম অনেক ইতিহাস আছে। আমি আসলে ইতিহাস পড়াতে চাই না, আমি মূলত এটা গল্পের মাধ্যমে আপনাদের ইতিহাসগুলো তুলে ধরলাম যাতে এগুলো মনে থাকে। এবং এই ময়ূর সিংহাসন এবং কোহিনূর মণি একবার ভারতে এক ইরানের শাসক আইসা আক্রমণ করলেন। ওনার নাম হচ্ছে নাদির শাহ। এই নাদির শাহ লুণ্ঠন করলেন ময়ূর সিংহাসন আর কোহিনূর মণি। তাহলে নাদির শাহ লুণ্ঠন করেন। তাহলে নাদির শাহ কি লুণ্ঠন করেন? একটা হচ্ছে ময়ূর সিংহাসন আর একটা হচ্ছে কোহিনূর মণি। তাহলে কোহিনূর মণি আর একটা হচ্ছে ময়ূর সিংহাসন, এই দুইটা লুণ্ঠন করলেন তিনি হচ্ছেন পারস্যের নাদির শাহ। পারস্যের বর্তমান নাম হচ্ছে ইরান। পারস্যের বর্তমান নাম কি বলেন? ইরান। ইরানের একজন শাসক। তিনি দেখলেন যে কারণে অকারণে শুধু মুসলমানদেরকে নির্যাতন করে। তিনি পরে ভারতে একটা অভিযান প্রেরণ করে, মুসলমানদের সবকিছু তোমরা নিয়া মুসলমানদেরকে মারো না মিয়া, যাইয়া হচ্ছে এই দুইটা নিয়ে আসছে। তো একবার পরীক্ষাতে আসছিল ময়ূর সিংহাসন আর কোহিনূর মণি বর্তমানে কোথায়? বর্তমানে আছে ব্রিটেনে, কারণ ইরান থেকে ব্রিটেন আবার জোর করে নিয়ে আসে। তাহলে বর্তমানে ময়ূর সিংহাসন আর কোহিনূর মণি কোথায় অবস্থিত? এটা হচ্ছে ব্রিটেনে। ঠিক আছে, দেখেন এতটুকু হয়েছে কিনা, যদি হয় স্ক্রিনশট নেন। দেখেন এতটুকু লেখা হয়েছে। ডান। হ্যাঁ, লাল কেল্লার নির্মাতা কে? লাল কেল্লার নির্মাতা হচ্ছে সম্রাট শাহজাহান। লাল কেল্লার নির্মাতা সম্রাট শাহজাহান। আর লালবাগ কেল্লা যদি বলা হয়, লালবাগ কেল্লার নির্মাতা হচ্ছে শায়েস্তা খান। গুড। তাহলে আমি এটা মুছে দিলাম। হ্যাঁ, আমি এটা মুছে দিলাম। এটা রেকর্ড ক্লাস থাকবে, রেকর্ড থেকে আবার পুনরায় করে নিতে পারেন আপনারা। ঠিক আছে, এখন আসেন, আমি একটানা পড়াই না এই কারণে, গত ক্লাসটাতে আপনারা অনেকে বোর্ড হয়ে গেছেন, এই কারণে আমি একটানা পড়াই না। আমি একটু গল্প দিয়ে দেখি, পরে যদি এটা কাজে লাগে আমি এভাবে পড়াবো। এখন দেখেন, সম্রাট শাহজাহান এই হাউমাউ করে কানলো। ঠিক আছে, স্ত্রীকে খুশি, মানে ভারতবর্ষের মানুষ যাতে তাকে সন্দেহ না করে। কিন্তু তার ছেলে সম্রাট আওরঙ্গজেব এই ভণ্ডামি বুঝে ফেলছে। আমার মাকে মাইরা তুমি এখন মজা নাও না, এই জন্য সম্রাট শাহজাহানকে অ্যারেস্ট করে 3 বছর পর্যন্ত কারাগারের মধ্যে রেখে দেয়। ইতিহাস পড়ে দেখেন, ইতিহাস পড়েন। ঠিক আছে, ইতিহাস পড়ে দেখেন। সম্রাট শাহজাহান তিনি অ্যারেস্টেড হন তার ছেলের কাছে। আওরঙ্গজেব খুব ভালো শাসক ছিলেন, তাকে জিন্দা পীর বলা হতো। তাহলে জিন্দা পীর কাকে বলা হয়? জিন্দা পীর বলা হতো এই আওরঙ্গজেবকে। ঠিক আছে, আওরঙ্গজেব তিনি ফতুয়ায়ে আলমগীর লিখলেন। ফতুয়ায়ে আলমগীর এর রচয়িতা। ফতুয়ায়ে আলমগীরের রচয়িতা, যদিও তিনি লিখেন নাই। প্রায় 40টা ধর্মের লোকজন একসাথে হয়ে, কয়েকশো লোক একসাথে হয়ে মূলত এই ফতুয়ায়ে আলমগীর তিনি রচনা করলেন। ঠিক আছে, তো আপনাদের আরেকটু আমি একটু উপরে উঠায়া এই আওরঙ্গজেব সম্পর্কে একটু বুঝাইয়া দিই। দেখেন, এই সেই আওরঙ্গজেব যিনি হচ্ছেন বংশ পরম্পরায় সর্বশেষ মুঘল সম্রাট ছিলেন। এই আওরঙ্গজেব তিনি কি করলেন? তিনি ক্ষমতায় এসে তার ছেলে এবং তার মামা, তার ছেলের নাম কি ছিল? আপনারা মনে হয় শাহজাদা আজমের নাম শুনেছেন। শাহজাদা আজম, এই সেই শাহজাদা আজম। আর তার যে মামা অর্থাৎ মমতাজের বড় ভাই নাম হচ্ছে শায়েস্তা খান। এই শায়েস্তা খান, এই দুইজনকে দুই জায়গায় দায়িত্ব দেয়া হলো। শায়েস্তা খানকে দায়িত্ব দেয়া হলো চট্টগ্রামের সুবেদার হিসাবে, চট্টগ্রামে। আর শাহজাদা আজমকে দায়িত্ব দেয়া হলো ঢাকাতে। তিনি ঢাকাতে এসে তার বাবার নামে একটা দুর্গ নির্মাণ করলেন, যার নাম আওরঙ্গবাদ দুর্গ। এই যে আওরঙ্গবাদ দুর্গ, এটার বর্তমান নাম কি? আওরঙ্গবাদ দুর্গ, এটার বর্তমান নাম হলো লালবাগ কেল্লা। আওরঙ্গবাদ দুর্গ, এটার বর্তমান নাম কি বলেন? লালবাগ কেল্লা। তো এইটা তিনি নির্মাণ করলেন, যদিও নির্মাণ শেষ করতে পারেননি। আর শায়েস্তা খান তিনি চট্টগ্রামে গেলেন, যা দেখলেন যে চট্টগ্রামে তখন আসছিল পর্তুগিজরা।
এই পর্তুগিজরা হারমাতে শুরু করলো, তাই এই পর্তুগিজদের তিনি এখান থেকে বিতাড়িত করলেন। তাহলে পর্তুগিজদের বিতাড়িত করেন কে? পর্তুগিজদের বিতাড়িত করলেন চট্টগ্রাম থেকে শায়েস্তা খান। চট্টগ্রাম থেকে শায়েস্তা খান। আর এখান দিয়ে শাহজাদা আজমের বয়স বেড়ে গেল। শাহজাদা আজম কি করলেন? শাহজাদা আজম তিনি এখান থেকে শাসন শুরু করলেন এবং এটা নির্মাণ কাজ চলতে শুরু করলো। আর শায়েস্তা খান তিনি একজন ভালো শাসক ছিলেন, বাংলার শ্রেষ্ঠ সুবেদার বলা হতো তাকে, শ্রেষ্ঠ সুবেদার। তার কোনো কিছুর অভাব ছিল না, একটা জায়গায় তার অভাব ছিল, সেটা হচ্ছে তার কোনো সন্তান ছিল না। আল্লাহ যে কেন কষ্ট দেয় মানুষকে এই জায়গাটাতে, তার সব আছে, ধন দৌলত ক্ষমতা সবকিছু আছে, কিন্তু তার সন্তান নাই। তখন এই শায়েস্তা খান একটা কন্যা, একটা মেয়েকে কি বলে পালক আনলেন। ওই মেয়েটার নাম কি বলেন? ইরান দোক্ত। এই সেই ইরান দোক্ত। মেয়েটা দেখতে এত সুন্দরী, এত এত আপনাদের মতো সুন্দরী ছিল, যার কারণে এই ইরান দোক্তের নাম তিনি দিলেন পরি বিবি। পরীক্ষাতে আসে পরি বিবি কে? পরি বিবি হলো শায়েস্তা খাঁর মেয়ে, পরি বিবি হলো শায়েস্তা খাঁর কন্যা। এই পরি বিবির বয়স যখন 12-14, তখন শাহজাদা আজমের বয়সও বেশি না, 18। তখন এই শাহজাদা আজমের নজর পড়ে পরি বিবির দিকে। এই যে এই দুইজনের এই একটা অবস্থা, সম্পর্ক হচ্ছে ফুপি। ফুপি কিভাবে? আওরঙ্গজেবের ছেলে আওরঙ্গজেবের মামা। তাহলে আপনার বাবার মামা আপনার কি হয়? দাদা। অর্থাৎ আপনার যে বাবার মামা, তাহলে উনি কি হবে? আপনার দাদা হবেন। বাবার দিক থেকে দাদা দাদি হয়, আর মায়ের দিক থেকে হয় নানা বা নানি। ঠিক আছে? তাহলে দাদার মেয়ে কি হয়? ফুপি। এই ফুপির প্রতি তিনি ক্রাশ খাইলেন। তো একদিন শাহজাদা আজম এই শায়েস্তা খানকে বলল যে পরি বিবির কথা, যে নানা আপনার মেয়েটাকে আমার খুবই পছন্দ হয়েছে, কিছু একটা ব্যবস্থা করেন। এই কথা শুই না শায়েস্তা খান মেজাজটা একবার আপনাদের মতো খারাপ হয়ে গেছে। এই যে আপনাদের অনেকের মেজাজ খারাপ হয়ে এখন চলে যেতেছেন, আপনারা অনেকে চলে যেতেছেন যে তোর মেজাজ খারাপ হয়ে যাচ্ছে, আমি যে ঘুমাই। তো এখন দেখেন, যখন এই কথা বললো, এই কথা বলার সাথে সাথে বললো যে শাহজাদা আজম তুমি কি মনে করেছো আমার মেয়েকে তোমার হাতে তুলে দিব না? এটা অসম্ভব, শরীয়তে নিষেধ। শরীয়তে নিষেধ হোক, কিচ্ছু করার নাই, ভাল লাগছে। বলছে ভাল লাগলেই হবে না শাহজাদা আজম, এগুলো যায় না, এগুলো বলে না। আমার মেয়ের কাইটা প্রয়োজনে বুড়িগঙ্গায় ভাসাইয়া দিব, তোমার হাতে না। বলছে কেন? বলছে কেন তুমি জানো না? হ্যাঁ, তোমার দাদার বাবা, তোমার দাদার দাদা, তোমার দাদার দাদা আকবর, তারপরে যে জাহাঙ্গীর, তারপর শাহজাহান, ওরা যা করেছে, তোমার দাদা সম্রাট শাহজাহান আমার বোন মমতাজকে যে কষ্টটা দিয়েছে, বলছে দাদা জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। বলছে থাপড়াবো, এই সমস্ত গাল গল্প এগুলো আমার কাছে বলিস না। তখন বললো যে ঠিক আছে আমি বলবো না। তা আপনারা কিভাবে রাজি করাতে হয় আমি একটু দেখে নিব। পরে শাহজাদা আজম কি করলেন? শাহজাদা আজমের বড় কাকা এই ঢাকার চকবাজারে একটা বাড়ি নির্মাণ করেছিলেন, যেটার নাম হচ্ছে বড় কাটরা। মনে রাখবেন, বড় কাটরা এটা মূলত একটা বাড়ি। এটা নির্মাতা কে? শাহ সুজা। এই সেই শাহ সুজা হচ্ছে আওরঙ্গজেবের ছোট ভাই। তো তিনি ঢাকাতে এসে একটা ঘর বানালেন যার নাম হচ্ছে বড় কাটরা। তো তার কাছে নাকি এটা ভাল লাগে না, এই কারণে তিনি দিল্লিতে চলে গেছেন। শাহজাদা আজম যখন দায়িত্ব পেয়ে ঢাকায় আসলেন, এসে এই ঘরটাকে এমন ভাবে সাজালেন এত সুন্দর করে। তো বলল যে যে দাদা আপনার মেয়েকে যদি আমার কাছে দেন আমি বড় কাটরা রাখবো, এত সুন্দর করে আমি সাজিয়েছি। বলছে শাহজাদা আজম লাগবে না তোর বড় কাটরা, আমার মেয়ের জন্য আমি বানাবো ছোট কাটরা। এই যে ছোট কাটরা, মনে রাখবেন ছোট কাটরার নির্মাতা হচ্ছে শায়েস্তা খান। ঠিক আছে, ছোট কাটরার নির্মাতা হচ্ছে শায়েস্তা খান, আর বড় কাটরার নির্মাতা হচ্ছে শাহ সুজা। তো এইভাবে দেখা গেল যে এক একজন এক একটা তৈরি করে। পরীক্ষার মধ্যে আসে বড় কাটরা অথবা ছোট কাটরা, এগুলোর অবস্থান কোথায়? এগুলোর অবস্থান হচ্ছে ঢাকাতে, ঢাকার চক বাজারে এখনো আছে এগুলো। এখন দেখা গেল যে কোনোভাবে রাজি করানো যায় না। পরে যেভাবে হোক তিনি
পালায়া তার সাথে কথা বলেছে, কথা বলে। আর মেয়ে মানুষ তো বুঝাইলেই বুঝে, বুঝেন না, যে 12-14 বছর যখন আপনাদের ছিল, কেমন আপনি চিন্তা করতে পারছিলেন না, আবেগে ছিলেন, যে কেউ কিছু বললে হাসা শুরু করতেন, কান্না করতেন, মানে আবেগে থাকে, ইমোশনাল। যেভাবে হোক পরিবিবিকে গোপনে গোপনে রাজি করে ফেলছে, রাজি করায়া একদিন এই পরিবিবি এখন কান্না শুরু করছে তার বাবার সামনে যেয়া, যে না আমি মরে যাব, আমি ফাঁস দিব। তো এগুলো কখন বলে মানুষজন? তখন বাবা একটা সময় রাজি হলো যে ঠিক আছে যাও, আমি তোমাকে শাহজাদা আজমের সাথে বিয়ে দিব। তখন তারা খুব হ্যাপি, তারা খুব খুশি। তখন শাহজাদা আজম এই খুশিতে তার যত বন্ধু ছিল সকল বন্ধুকে লালবাগ কেল্লাতে ইনভাইট করলো যে তোরা আয়, আমার নাগরীর সাথে আমার বিয়েটা হবে, আয় আমরা লুঙ্গি ড্যান্স দেই। ইচ্ছে মতো লালবাগ কেল্লাতে বিয়ের 1 মাস পর্যন্ত তারা হচ্ছে লুঙ্গি ড্যান্স দিল। আবার পরিবিবি সে তার যত বান্ধবী ছিল ভারতবর্ষে সবাইকে ইনভাইট করলো লালবাগ কেল্লায়, ঢাকার লালবাগ কেল্লায়, যে তোরা আয়, আমরা এখন নাগিন ড্যান্স করব। এখন এই নাগিন ড্যান্স চললো হচ্ছে 1 মাস পর্যন্ত। ঠিক আছে, বিয়ের 1 মাস পর্যন্ত, মানে আগ পর্যন্ত। আজ রাত গায়ে হলুদ, আজ রাত গায়ে হলুদ। কিন্তু পরিবিবির এত সুখ যে কপালে সয় না। এই গায়ে হলুদের রাতেই চলে গেলেন না ফেরার দেশে আমাদের এই পরিবিবি। কেমনটা লাগে বলেন? পরিবিবি মারা গেলেন গায়ে হলুদের রাতে। আজও সেই পরিবিবির কবর রয়েছে লালবাগ কেল্লায়। কত মানুষ আজও সেই লালবাগ কেল্লায় যায়, গিয়ে গিয়ে হচ্ছে পরিবিবির কবর দেখতে যায়, কোথায় পরিবিবি আছে এক নজর দেখতে যায় মানুষজন। ঠিক আছে, তো যা হোক, অনেক কাহিনী আছে এখানে, আপনারা একটু এতটুকু উঠায় আনেন, এতটুকু উঠে আনেন, দেখেন এতটুকু উঠানো হয়েছে কিনা আপনাদের। যদি উঠানো হয়ে থাকে লিখবেন ডান, লিখে ফেলবেন ডান। দেখেন লিখা হয়েছে কিনা। লেখা হয়েছে আপনাদের? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে এতটুকু যদি হয়ে থাকে আমরা আমাদের লেকচারের মূল আলোচনায় চলে যাই। এই যেগুলো আমরা এতক্ষণ পড়িয়েছি মুঘল শাসন সম্পর্কে, মনে রাখতে হবে মুঘল প্রথম সম্রাট যিনি ছিলেন মোহাম্মদ বাবর, আর সর্বশেষ মুঘল সম্রাট ছিলেন যিনি, তিনি হচ্ছেন দ্বিতীয় বাহাদুর শাহ বা বাহাদুর শাহ জাফর। মূলত হচ্ছে দ্বিতীয় বাহাদুর শাহ, যিনি যিনি 1857 সালে তার সময় একটা বিদ্রোহ হয়েছিল, এটাকে বলা হয় সিপাহী বিপ্লব বা সিপাহী বিদ্রোহ। এই সেই সিপাহী বিদ্রোহ, এই বিদ্রোহের নেতৃত্ব দেওয়ার কারণে সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে কি করা হয়, নির্বাসনে পাঠানো হয়। কোথায় নির্বাসন? এটা হচ্ছে রেঙ্গুনে। রেঙ্গুনে নির্বাসনে পাঠানো হয়েছে কত সালে? 1858 সালে। ঠিক আছে, যার কারণে তিনি রেঙ্গুনে মারা যান। এই সে বাহাদুর যার নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঠিক সামনে একটা পার্ক আছে, এটাকে বলা হয় বাহাদুর শাহ পার্ক, যার পূর্ব নাম ছিল ভিক্টোরিয়া পার্ক, এটার বর্তমান নাম কি? বাহাদুর শাহ পার্ক। তো এই হচ্ছে দ্বিতীয় বাহাদুর শাহ, যিনি হলেন বাংলার সর্বশেষ মুঘল সম্রাট। বাংলার সর্বশেষ মুঘল সম্রাট যিনি। স্যার মারা গেল কিভাবে? মারা গেল কিভাবে? আচ্ছা, সবাই জানতে চাচ্ছেন মারা গেল কিভাবে। আসলে ইতিহাস বলতে গেলে অনেক সময় দরকার, তাই না? আপনাদের ধৈর্য কুলায় কিনা। আবার অনেকে বলে যে স্যার শুধু ইতিহাস বলে, এর জন্য আমি শুধু পড়াইয়া যাই। ওই কাহিনী আপনারা পড়ে নিয়েন, অথবা একদিন মনে করেন আমি কাহিনী বলে দিব কেন মারা গিয়েছেন। হ্যাঁ, তবে অনেকে বলছেন উনি আনন্দে মারা গিয়েছেন। কিছু মানুষ দেখবেন মানে খুশিতে মারা যায়, খুশিতে। ধরেন সে ফেল করতো কিন্তু পায়ে গেছে গোল্ডেন এ প্লাস, আল্লাহ রে বলে চিৎকার দেয়, এই চিৎকারে শেষ। ঠিক আছে, খায় হচ্ছে ভিক্ষা করে। একজন এসে বললো যে আপনি 1 কোটি টাকা
লটারি পেয়েছেন। এই কথা শোনার পরে তিনি হচ্ছে শেষ। তো তো এই কারণে হয়তো তিনি মারা গিয়েছেন বেশি আনন্দে। এবার আসেন সুলতানি শাসন। আমার ভারতবর্ষে সুলতানি শাসনটা শুরু হয়েছিল 1338 সালে, শেষ হয়েছিল সুলতানি শাসনটা শুরু হয়েছিল 1338 সালে, আর 1538 সালে এটা শেষ হয়েছে। ঠিক আছে, অর্থাৎ 1538 মাইনাস কত 1338, তাহলে কত বছর হয় বলেন তো? 002, 200 বছর। তাহলে এই যে 200 বছর, এই যে 200 বছরের শাসন, এটা হলো মূলত সুলতানি শাসনের কাহিনী। 200 বছর পর্যন্ত এই সুলতানি শাসনটা ছিল। 200 বছর পর্যন্ত সুলতানি শাসন ছিল আমার এই বাংলায়। প্রথম সুলতান ছিলেন শামসুদ্দিন, আহ, আহ, এখানে দেয়া নাই, ফখরুদ্দিন মোবারক শাহ। মনে রাখবেন, বাংলার প্রথম সুলতান যদি বলা হয়, প্রথম সুলতান যিনি, তার নাম হলো ফখরুদ্দিন মোবারক শাহ। ফখরুদ্দিন মোবারক শাহ তিনি হচ্ছেন বাংলার প্রথম সুলতান ছিলেন। ঠিক আছে, আর যদি বলা হয় সমগ্র বাংলার প্রথম সুলতান, সমগ্র বাংলার প্রথম সুলতান, সমগ্র বাংলার প্রথম সুলতান কে? তখন হবে ইলিয়াস শাহ। তাহলে প্রথম সমগ্র বাংলার প্রথম সুলতান যিনি ছিলেন তার নাম হচ্ছে শামসুদ্দিন ইলিয়াস শাহ। শামসুদ্দিন ইলিয়াস শাহ, যিনি শাহী বংশ প্রতিষ্ঠা করেছিলেন। ঠিক আছে, আর সর্বশেষ যিনি ছিলেন তার নাম হচ্ছে গিয়াসুদ্দিন মাহমুদ শাহ, শেষ সুলতান। এটা হচ্ছে বাংলার, নট ভারতবর্ষের। ঠিক আছে, নট ভারতবর্ষের। মনে আছে কিনা ভারতবর্ষের সর্বশেষ সুলতান কে? মনে আছে আপনাদের? ভারতবর্ষের সর্বশেষ সুলতান ইব্রাহিম লোদি। দেখেন মনে আছে কিনা। আর যদি প্রশ্নটা এইভাবে আসে যে বাংলার সর্বশেষ সুলতান কে, তখন হবে বাংলার সর্বশেষ সুলতান এই গিয়াসুদ্দিন মাহমুদ শাহ। বাংলার সর্বশেষ সুলতান হচ্ছে গিয়াসুদ্দিন মাহমুদ শাহ। সমগ্র বাংলার প্রথম সুলতান ইলিয়াস শাহ। আর যদি বলা হয় প্রথম সুলতান, তাহলে হবে ফখরুদ্দিন মোবারক শাহ। ফখরুদ্দিন মোবারক শাহ তিনি হচ্ছেন প্রথম সুলতান। আচ্ছা, এতটুকু শেষ হয়েছে তাই না? আমি সামনে যাচ্ছি। এবার আসেন 12 ভূঁইয়া। বাংলায় যে 12 ভূঁইয়াদের শাসন ছিল, এটা কেমন ছিল? 12 ভূঁইয়া বাংলায় একটা শাসন ছিল। এই 12 ভূঁইয়াদের যিনি নেতা, তার নাম হচ্ছে সম্রাট ঈশা খাঁ। ঈশা খাঁ তিনি হচ্ছেন 12 ভূঁইয়াদের নেতা ছিলেন। 12 ভূঁইয়াদের শেষ নেতা যিনি, 12 ভূঁইয়াদের শেষ নেতা যিনি, তার নাম হচ্ছে মুসা খাঁ। মুসা খাঁ হলো 12 ভূঁইয়াদের শেষ নেতা। তারপরে 12 ভূঁইয়াদের যদি বলা হয় যে 12 ভূঁইয়াদের রাজধানী কোথায় ছিল, 12 ভূঁইয়াদের রাজধানী এটা ছিল সোনারগাঁ। এই সোনারগাঁও এটা হচ্ছে 12 ভূঁইয়াদের রাজধানী ছিল। আর যদি বলা হয় 12 ভূঁইয়াদের রাজধানী সোনারগাঁ যদি হয়, জঙ্গলবাড়িটা কোথায়? এরকম আসতে পারে জঙ্গলবাড়ি। এই জঙ্গলবাড়ি হচ্ছে ঈশা খাঁর জন্মস্থান কিশোরগঞ্জে। ঈশা খাঁর জন্মস্থান কিশোরগঞ্জে, মূলত এই জঙ্গলবাড়ির অবস্থান। জঙ্গলবাড়িটা হচ্ছে ঈশা খাঁর জন্মস্থান কিশোরগঞ্জে। স্যার ক্লাস 8টা থেকে 10টায় নিলে ভালো হয়। ঠিক বলেছেন, কিন্তু আমাদের ক্লাস তো ডিজাইন করা হচ্ছে 9টা থেকে। হ্যাঁ, এই কারণে আমরা ক্লাসটি 9টা থেকে নিতে যাচ্ছি। উঠিয়ে ফেলেন।
শালগুলো সবগুলোই যাচ্ছে, সবগুলাই যাচ্ছে। আচ্ছা, শাল গোলায় যাবে না, সব শাল মনে রাখতে হবে না। ওকে, তারপরে 12 ভূঁইয়া এতটুকু গেল। এবার আমরা একটু 12 ভূঁইয়াদের রাজধানী টাজধানী এগুলোর মানচিত্র আকারে, দরকার নেই আপনাদের, মধ্যযুগের সামাজিক ও সাংস্কৃতিক জীবন কেমন ছিল। যেমন তখন ছিল মুসলমানদের, আচ্ছা তখন মুসলমানদের সমাজ ও সংস্কৃতিটা কেমন ছিল। মুসলমানরা তখন একসাথেই ছিল, তবে অনেক কুসংস্কারও ছিল তাদের মধ্যে, অনেক পরিমাণ কুসংস্কার ছিল। চরিত্র অত একটা যে ধরে রাখতে পেরেছিল ব্যাপারটা এমন নয়। মুসলিম সমাজের সামাজিক শ্রেণী বিভাগ ছিল, বিভিন্ন শ্রেণী, উঁচু শ্রেণী, জমিদার শ্রেণী, নিচু শ্রেণী, এরকম শ্রেণী বিভাজন ছিল। মুসলিম সমাজে বিভিন্ন সামাজিক উৎসব ছিল, ঈদ উৎসব সবাই একসাথে পালন করত, শবে বরাত, শবে কদর, এগুলো খুব জাঁকজমক ভাবে উদযাপন করত, কিন্তু এখন এগুলাকে বিভিন্ন ফতুয়া দিয়ে বন্ধ করে দিয়েছে। তার মুসলমান সমাজের খাদ্য অভ্যাস ও পোশাক ছিল তখন ঢিলে ঢেলে, অত কড়াকড়ি ছিল না পোশাকের ব্যাপারে। হিন্দু সমাজ ও সংস্কৃতি, তখন হিন্দু সমাজের যে অবস্থান ছিল সেটা হচ্ছে হিন্দুদের মধ্যে প্রচুর কুসংস্কার ছিল, যেমন সতীদাহ প্রথা ছিল, বিধবা বিবাহ, এগুলো যদিও আধুনিক যুগে ছিল কিন্তু তার আগে থেকে এগুলো চলে আসছিল। আবার বহু বিবাহ ছিল হিন্দুদের মধ্যে। তারপরে হিন্দু সমাজের সামাজিক প্রথা এবং শ্রেণী বিভাগ ছিল, ধর্মীয় উৎসব ছিল, ইত্যাদি ইত্যাদি। তো এগুলো আসলে আপনাদেরকে জানার জন্য। অর্থনৈতিক অবস্থা, মধ্যযুগে আসলে মূলত ব্যাংক ব্যবস্থা চালু হয়েছিল। যদি বলা হয় যে উপমহাদেশে প্রথম এই যে ব্যাংক ব্যবস্থা চালু করে কবে, উপমহাদেশে প্রথম ব্যাংক ব্যবস্থা চালু, উপমহাদেশে প্রথম ব্যাংক ব্যবস্থা চালু করে এই মুঘলরা ব্যাংক ব্যবস্থা চালু করেন। ব্যাংক ব্যবস্থা চালু করেন যিনি, ব্যাংক ব্যবস্থা চালু করেন হচ্ছে মুঘলরা। আচ্ছা, তারাবি আছে, আজকে কি তারাবি? আচ্ছা আপনাদের, হ্যাঁ, রমজানের জন্য আমরা আলাদা শিডিউল করে দিব। হ্যাঁ, রমজানের জন্য আমরা আপনাদের শিডিউল করব, এটা অবশ্যই আজকে আমি করে যাব, নো টেনশন। তারাবি তো অবশ্যই আমিও পড়বো, আমি মুসলমান না। আচ্ছা, তো এইটা হচ্ছে গিয়ে ইত্যাদি অনেক সামাজিক কর্মকাণ্ড ছিল। তারপরে মধ্যযুগের স্থাপত্য চিত্রকলা ছিল, সেখানে বিভিন্ন প্রাসাদ নির্মাণ করা হয়েছিল, মসজিদ, কবর, দরগা স্থাপন করা হয়েছিল। তারপরে সুলতান গিয়াসুদ্দিন আজম শাহের সমাধি স্থাপন করা হয়েছিল এই যে মহাস্থানগড়ে। এক লাখি মসজিদ, সমাধির স্থাপত্য কলা, বারোদুয়ারি মসজিদ বা বড় সোনা মসজিদ ও ছোট সোনা মসজিদ, এগুলো মূলত মধ্যযুগে হয়েছিল চাপাইতে। বাগেরহাটে খান জাহান আলীর স্থাপত্য, এগুলো মূলত কোন যুগে? মুঘল আমলে হয়েছিল। মধ্যযুগের শিক্ষা ও সংস্কৃতি, শিক্ষাক্ষেত্রে মধ্যযুগে, এগুলো আপনাদের যারা হচ্ছে ইতিহাসে অথবা রাষ্ট্রবিজ্ঞানে পরীক্ষা দিবেন এগুলো খুব কাজে লাগবে, স্পেশালি ইতিহাস ও সংস্কৃতিতে আপনাদের এগুলো রিটেন, এখান থেকে লাইন বাই লাইন আপনাদের পড়া মুখস্থ লাগবে। শিক্ষাক্ষেত্রে মধ্যযুগের শাসকগণের অবদান অতুলনীয় ছিল, তবে তখন অ্যারাবিক এবং ফার্সি ভাষাটার প্রচলন বেশি ছিল। বাংলা সাহিত্যে সবচেয়ে বেশি যেই ভাষা এসেছে সেটা হচ্ছে ফার্সি ভাষা থেকে এসেছে বাংলা শব্দগুলো। মসজিদ, মাদ্রাসা, মক্তবে পাঠদানের ব্যবস্থা ছিল তখন। জ্ঞান বুদ্ধি প্রসারে ধর্মীয় সঙ্গীত, জনপ্রিয় লোককাহিনী ও নাটক প্রথা, এগুলোর প্রচলন ছিল মধ্যযুগে। যদিও আধুনিক যুগে এসে এগুলো সব বন্ধ করে দেয়। জ্ঞান বিজ্ঞান চর্চা মুসলমানদের অগ্রগতি ছিল অতুলনীয়। ঠিক আছে, তারপর মধ্যযুগের শিক্ষা সংস্কৃতির ইত্যাদির এগুলো আপনারা পড়ে নিবেন, আপনারা এগুলো পড়ে নিতে হবে এখান থেকে। এখন দেখি আপনাদের কিছু প্রশ্ন করব, এই প্রশ্নের উত্তরগুলো পারেন কিনা। প্রাচীন বাংলার প্রথম স্বাধীন ও সার্বভৌম রাজা কে ছিলেন? ধর্মপাল, শশাঙ্ক, গোপাল নাকি লক্ষণ? প্রাচীন বাংলার প্রথম স্বাধীন ও সার্বভৌম রাজা, প্রাচীন বাংলার প্রথম স্বাধীন ও সার্বভৌম রাজা কে ছিলেন? তাহলে শশাঙ্ক। এটা সঠিক অ্যান্সার হচ্ছে কি? এটা হবে শশাঙ্ক। আচ্ছা, আমি একটু দেখছি আপনাদের প্রশ্নগুলো মনে হয় আপডেট করা হয়নি। দেখি আপনারা কয়টা পারেন অ্যান্সার। হ্যাঁ, প্রশ্ন উত্তর পর্বে গেলে দেখা যাবে যে কে কয়টা পারতেছেন।
এই যে প্রথম প্রশ্ন, দেখি প্রশ্নের উত্তর কে করতে পারবেন। পানিপথের প্রথম যুদ্ধ হয় কত সালে? দেখি অ্যান্সার করেন, এই অ্যান্সার করেন তো আপু, ভাইয়া অ্যান্সার করেন। প্রাচীন বাংলায়, আচ্ছা, পানিপথের প্রথম যুদ্ধ 1526, 56, 61 নাকি 1576 হয়েছিল? সানজিদা, রহিদা সরকার, জান্নাতুল জুই আপু, তারপরে আমাদের আফরিন ইসলাম, তারপরে হচ্ছে হোসনে আক্তার, বাহ, রাসেল আহমেদ, অনেকে অ্যান্সার করেছেন। তাহলে পানিপথের প্রথম যুদ্ধটা হয়েছিল, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। 1526 যারা দিয়েছেন তাদেরটা হয়েছে। আমি প্রত্যেকটা প্রশ্নের জন্য 5 থেকে 10 সেকেন্ড সময় দিব, এর মধ্যে অ্যান্সার করবেন, হ্যাঁ, এর মধ্যে অ্যান্সার করবেন। আচ্ছা, এবার আসেন দ্বিতীয় প্রশ্ন, ভারতের মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? দেখি বলতে পারেন কিনা। ভারতের মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হুমায়ুন নাকি আকবর, বাবর নাকি শাহজাহান? এই প্রশ্নের সঠিক অ্যান্সার কে বলতে পারবেন? ভারতের মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, গুড, গুড। থ্যাংক ইউ সো মাচ। যারা যারা বাবরকে বলেছেন তাদেরটি সঠিক হয়েছে। এটা সঠিক অ্যান্সার কে? বাবর। তাহলে ভারতে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা 1526 সালে মূলত মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল, ঠিক আছে, 1526 সালে। থ্যাংক ইউ সো মাচ। তারপর 3 নম্বর প্রশ্নের অ্যান্সার করেন। বাংলার স্বাধীন সুলতানি আমল কে শুরু করেন? সুলতানি আমল বাংলার, কিন্তু মনে রাখবেন এটা হলো বাংলার প্রথম স্বাধীন সুলতানি আমল কে শুরু করেন? শামসুদ্দিন ইলিয়াস শাহ, ফখরুদ্দিন মোবারক শাহ, নাকি আলাউদ্দিন হোসেন শাহ, নাকি নাসিরুদ্দিন মাহমুদ শাহ? এটা আমি বলেছিলাম 1338 খ্রিস্টাব্দের কাহিনীটা মনে আছে কিনা দেখেন। এই যে 1338 খ্রিস্টাব্দ, 1338 খ্রিস্টাব্দে সুলতানি আমল শুরু করেছিলেন ফখরুদ্দিন মোবারক শাহ। যারা ফখরুদ্দিন মোবারক শাহ দিয়েছেন তাদেরটাই হয়েছে। অনেকে ক লিখতেছেন, যেমন আমাদের মুজদা আক্তার, আপনারটা হয়নি, রহিম সরকার, পারভিন আফসান, তার শাপলা আক্তার আপু, নুসরাত, আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের মিথুন রায়, তারপর হচ্ছে রোহিত, সানজিদা হক, আপনার গুলো সঠিক হয়েছে, সঠিক হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। ফখরুদ্দিন মোবারক শাহ, এটি হচ্ছে সঠিক অ্যান্সার। তাহলে 4 নম্বর প্রশ্ন এটা, হ্যাঁ, 4 নম্বর প্রশ্ন, দিল্লি সুলতানির প্রতিষ্ঠাতা কে ছিলেন? অর্থাৎ দিল্লিতে যে সালতানাত বা সুলতানি যুগের প্রতিষ্ঠা কে করেছিলেন? ইলতুৎমিশ নাকি কুতুবউদ্দিন আইবেক, নাকি আলাউদ্দিন খলজি, নাকি গিয়াসউদ্দিন বলবন? এটা মূলত আমি বলেছিলাম, মনে আছে কিনা, সেটা হচ্ছে কুতুবউদ্দিন আইবেক, যিনি ভারতবর্ষের প্রথম সুলতান ছিলেন। ভারতবর্ষের প্রথম সুলতান। আপনার ক খ গ গ অনেকে দেখা যাচ্ছে যে পুরা লিখতে গিয়ে অনেক সময় লাগে, আপনি অ্যান্সার করতে পারতেছেন না। এদের পুরোটা লেখা দরকার নাই, আপনি অল্প একটু অংশ লিখবেন, সেটা হচ্ছে ক খ গ ঘ। আচ্ছা, এবার পরের প্রশ্ন, এখানে বলেছে 12 ভূঁইয়া কাদের বলা হতো? মুঘল সম্রাটদের, নাকি সুলতানের কর্মচারীদের, নাকি বাংলার স্বাধীন জমিদারদের, নাকি আফগান বিদ্রোহীদের? দেখি, এটা হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন, এটা অ্যান্সার করেন। 10 সেকেন্ড করে সময় পাবেন, হ্যাঁ। 12 ভূঁইয়া কাদেরকে বলা হতো? ক খ গ ঘ এভাবে লিখবেন, পুরোটা লেখা দরকার নেই। বাংলা 12 ভূঁইয়া বলা হতো
বাংলার স্বাধীন জমিদারদেরকে। গুড। তাহলে স্বাধীন জমিদার যারা, তাদেরকে মূলত 12 ভূঁইয়া বলা হতো। স্বাধীন জমিদারদেরকে বলা হতো 12 ভূঁইয়া। 5 নম্বর প্রশ্ন, মুঘল সম্রাট আকবর কত সালে বাংলার সিংহাসন দখল করেন? এটা আমি বলেছিলাম, কবে বাংলা আক্রমণ করেছিলেন ওই বছর সিংহাসন দখল করেছিলেন, যদিও তিনি থাকতে পারেননি। মনে আছে কিনা দেখেন তো, মুঘল সম্রাট আকবর কত সালে বাংলার সিংহাসন দখল করেন? 26, 76, 90 নাকি 1605-এ? তাহলে এটা কি হবে? 1576 যারা দিয়েছেন তাদেরটা হয়েছে। 1576 সালে সম্রাট আকবর বাংলার সিংহাসন দখল করেছিলেন। 1576 যারা দিয়েছেন তাদেরটা সঠিক হয়েছে। পরের প্রশ্ন, কাকে বাংলার সুলতানি আমলের শ্রেষ্ঠ সুলতান বলা হয়? শ্রেষ্ঠ সুলতান, সুলতানি যুগের শ্রেষ্ঠ। ইলিয়াস শাহ, আলাউদ্দিন হোসেন শাহ, সিকান্দার শাহ, গিয়াসউদ্দিন আজম শাহ? এটা অ্যান্সার করেন তো। সুলতানি আমলের শ্রেষ্ঠ সুলতান কে ছিলেন? তাহলে সঠিক হবে আলাউদ্দিন হোসেন শাহ। আলাউদ্দিন হোসেন শাহকে শ্রেষ্ঠ সুলতান বলা হয়। আর ইলিয়াস শাহকে সমগ্র বাংলার প্রথম সুলতান বলা হয়। ঠিক আছে, সমগ্র বাংলার প্রথম সুলতান বলা হয় যাকে, তিনি হচ্ছেন ইলিয়াস শাহ। আর এই প্রশ্নের উত্তর হবে আলাউদ্দিন হোসেন শাহ। আলাউদ্দিন হোসেন শাহ। ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খলজি কত সালে বাংলা জয় করেন? ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি বাংলা জয় করেন কত সালে? 1202, 1204, 1206, 1210? কত সালে তিনি বাংলা জয় করেন? তাহলে এটা সঠিক অ্যান্সার কোনটা? 1204। আমি বলেছি ক্লাসের মধ্যে, এগুলো কিন্তু বিগত সালের প্রশ্ন এসেছে। এই টপিকগুলো থেকে, মধ্যযুগের এই আলোচনা থেকে অনেক প্রশ্ন এসেছে। দেখেন পারেন কিনা। এগুলো পারলেই ভাল লাগবে আপনার, যে না আমি পড়েছি মনোযোগ সহকারে, আমি শুনেছি এবং পারি। মধ্যযুগে বাংলা সাহিত্যে মনসা মঙ্গল কাব্য কি ধরনের সাহিত্য? এটা আসলে সাহিত্য থেকে চলে আসে, এটা মঙ্গল কাব্য মূলত। মনসা মঙ্গল, এটা হচ্ছে মঙ্গল কাব্য। তারপরে সাম্রাজ্য পতনের আগে শেষ শক্তিশালী মুঘল সম্রাট ছিলেন কি? সাম্রাজ্যের পতনের আগে আগে শেষ শক্তিশালী মুঘল সম্রাট যিনি ছিলেন, তার নাম কি আকবর না হুমায়ুন, আওরঙ্গজেব নাকি মোহাম্মদ শাহ? দেখি পারেন কিনা এটা। সবাই পারে দেখি, হ্যাঁ সবাই পারে, এটা মাশাল্লাহ। তার মানে আপনার ক্লাস আজকে বুঝতে পেরেছেন। মনোযোগ দিলে আপনারা ক্লাসে খুব ভালো করেন, আর মজা থাকতে হয়। হ্যাঁ, আজকে ক্লাসটি অবশ্যই অন্যান্য দিনের তুলনায় আজকে একটু মজা পেয়েছেন, যার কারণে মনে হয় অ্যান্সার করতে পারতেছেন। আমি এটাই চাই, মজা করে করে পড়েন, মজা করে হলেও পড়েন। তাহলে এটা হবে আওরঙ্গজেব। তাহলে এটা কি হবে বলেন? আওরঙ্গজেব, তিনি খুব শক্তিশালী শাসক ছিলেন। তাহলে সাম্রাজ্য পতনের শেষ মুহূর্তে সে শক্তিশালী সম্রাট ছিলেন যিনি, তিনি হচ্ছেন আওরঙ্গজেব। 10 নম্বর, দিল্লির সুলতানি আমলের কোন বংশ স্বল্পতম সময়ের জন্য শাসন করেছিল? দিল্লির সুলতানি আমলের কোন বংশ অল্প সময়ের জন্য শাসন করেছিল? খিলজি নাকি তুগলক, সৈয়দ নাকি লোদি? সুলতানি যুগে কারা শাসন করেছিল? সবাই অ্যান্সার করেন, সবাই সবাই অ্যান্সার করতে হবে। ঠিক আছে, ভুল হোক কোনো সমস্যা নেই, সবাই অ্যান্সার করবেন, দেখেন হয় কিনা। এটা হচ্ছে খিলজি। এই খিলজি বংশটা অল্প সময়ের জন্য শাসন করেছিল। এবার আসেন, এই তো ক্লাস শেষ হয়ে গেল না? আপনাদের ক্লাস কেমন ছিল বলেন?
বলেন, ক্লাসের রিয়াকশন দেন আপনারা। ক্লাস কি ঠিক ছিল, নাকি ওই দিনের মতো একবার দীর্ঘ হয়ে গেছে? বলেন, ক্লাস কেমন ছিল আপনাদের? মজা না? পারবেন না? ওকে, ইনশাল্লাহ আপনারা এখান থেকে প্রশ্ন আসলে পারবেন, তাই না? এই টপিক থেকে প্রশ্ন আসলে আমরা পারবো ইনশাল্লাহ। পারবো কিনা বলেন? আপনারা এই বিষয়গুলো যদি নোট করে করে যদি পড়তে পারেন, ঠিক আছে, আবারও প্রয়োজনে ক্লাসটা করবেন। এই ক্লাসগুলো একবারে প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আবারও প্রয়োজনে রিভাইজ দেন, যদি সময় থাকে, এটা নোট করবেন। এই নোটটাই কিন্তু আপনার কাজে লাগবে। পরীক্ষাতে দেখবেন এখান থেকে প্রশ্নগুলো ঘুরে ফিরে আসে। অথবা এই ক্লাসটা যদি আপনি বুঝেন, এই টপিকগুলো পড়লে আপনি আনন্দ পাবেন, মজা পাবেন। যারে এগুলো না আমি পারি, এটার সাথে এটার সম্পর্ক, এটার সাথে এটার সম্পর্ক, এই যে বড় কাটরা, এই যে ছোট কাটরা, এই যে লালবাগ কেল্লা, আবার একটা হচ্ছে লাল কেল্লা, এই যে পরি বিবি, নূরজাহান, এই যে মমতাজ, ঠিক আছে, এগুলো আপনার কাছে ইজি লাগবে। যদি আপনি মজা করে পড়তে না পারেন, তাহলে আপনার এগুলো মনে থাকবে না, আপনার কাছে বোর্ড মনে হবে, আরে দূর, এগুলো আমি পারবো না। তা আমাদের এই ক্লাসগুলো আরো মজা করে আমরা পড়ানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আর যারা আপনাদের ফ্রেন্ড আছে, আহ, মানে ভর্তি হতে চায়, আমাদের এখানে ভর্তি করে দিবেন। এখানে অনেকে আছেন, আলহামদুলিল্লাহ, কেউ 5 জন, কেউ 10 জন ভর্তি করিয়েছেন। ঠিক আছে, কে কে আছেন এখানে আপনার ফ্রেন্ডদেরকে ভর্তি করিয়েছেন? দেখি কে কয়জন করিয়েছেন ভর্তি। আজকে যুক্ত হলেন, তাই তো? আহ হ্যাঁ, গল্পের সাথে পড়ালে মনে থাকে। জি ভাই, আমি পড়াতে চাই, আবার অনেকে গল্প আহ, মানে মজা লাগে না, ট্রেডিশনাল ওয়েতে লাইন বাই লাইন পড়ে যেতে, শুধু পড়াতে ওনাদের কাছে ভালো লাগে। তো এটা হচ্ছে আমাদের মানে এক একজন এক একটা ইয়ে থাকে আর কি, ইচ্ছা থাকে। তো যা হোক, হ্যাঁ আলহামদুলিল্লাহ, অনেকে অনেকে দেখছেন, কেউ 4 জন 5 জনও ভর্তি করিয়েছেন, ভর্তি করিয়ে দেন। আমাদের এখানে আপনাদের ফ্রেন্ড যারা আছে তাদেরকে যদি ভর্তি করিয়ে দেন, আমাদের এখানে অনেকে যুক্ত হবে, অনেক ভালো লাগবে। বাবার হলো আবার জ্বর সারিল ঔষধে। জি হ্যাঁ, এখান থেকে প্রশ্ন হবে স্যার, কেন হবে না ভাই? আপনি দেখেন না বিগত সালের প্রশ্নগুলো। গ্র্যান্ড ট্রাঙ্ক রোড সম্পর্কে বলেন। আচ্ছা, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড এটা রাস্তা, সোনারগাঁ থেকে পাঞ্জাব পর্যন্ত যে বিশ্ব রোডটা, ঢাকার যে বিশ্ব রোড, এটা তৈরি করছে শেরশাহ। এই সময়ের মধ্যে ক্লাস শেষ হলে খুব ভালো হয়, তাই তো? ঠিক আছে, চেষ্টা করবো ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।